Welcome to Sinova. Get detailed lectures, DPPs, materials, and test papers for free. Let's learn with fun. Learn with Sinova. So, hello everyone and welcome back to our YouTube channel Sinova. কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। কিন্তু আর কয়েক সপ্তাহ পরেই কিন্তু তোমাদের প্রত্যেকের স্কুলে চালু হয়ে যাবে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন। আর এই সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের যদি আমি একটা নাম তুলি তাহলে সেটা হবে বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ। তো এই বংশগতি পার্টের কিন্তু টপ 40 এমসিকিউ আমরা অলরেডি করে ফেলেছি। যে এমসিকিউ গুলো যদি তোমরা একবার করে ফেলো তাহলে এর বাইরে অন্য কোনো এমসিকিউ তোমাদের আর আসবে না, এবং ওই এমসিকিউ গুলো থেকেই কিন্তু তোমরা অন্যান্য শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, 1 নম্বরের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পেয়ে যাবে। তো এবার আমাদের পালা হচ্ছে জিনগত রোগের। তো এইবার আমরা নিয়ে চলে এসেছি আমাদের এই ভিডিওটাতে কয়েকটি জিনগত রোগের ওপর 30টা টপ এমসিকিউ। যে 30টা এমসিকিউ তোমরা যদি করে ফেলো তাহলে এই চ্যাপ্টার কিন্তু তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। একই সাথে এই যে এমসিকিউ গুলো আছে এই এমসিকিউ গুলো সলভ করার মাধ্যমে তোমাদের পুরো জিনগত রোগ আরেকবার কিন্তু রিভিশন হয়ে যাবে। তো চলো আমাদের এই জার্নিতে আজকের এই ভিডিওতে আমরা পুরো জিনগত রোগকে একদম ফাটিয়ে রেখে দিই, যেখানে আমরা কিন্তু পরীক্ষায় যে কোনো প্রশ্নের জন্য নিজেকে প্রিপেয়ার করব, যাতে আমরা পরীক্ষায় কিন্তু ফুল মার্কস কিন্তু স্কোর করতে পারি। তো আমার জাস্ট লাগবে তোমাদের সাপোর্ট এবং তোমাদের পেশেন্স, যেখানে তোমরা কি করবে, প্রত্যেকটা কোয়েশ্চেনকে আগে নিজের থেকে সলভ করার ট্রাই করবে, তারপর আমার সলিউশন দেখবে। কোয়েশ্চেনটা আগে দেখো যে তুমি পারছো কিনা, এবং তারপর সব শেষে এই সেশনটা যখন কমপ্লিট করবে তুমি, তখন তুমি বলবে যে তুমি এখানে 30টার মধ্যে মোট কতগুলো প্রশ্ন কিন্তু সলভ করতে নিজে থেকে পেরেছো এবং কতগুলো কিন্তু তোমার ভুল হয়েছে, এবং নিজের থেকে অবজার্ভ করবে যে কি কি কারণে তোমার কিন্তু সেই ভুল ত্রুটিগুলো হচ্ছিল, যাতে তুমি সেই ত্রুটিগুলো আসল পরীক্ষায় গিয়ে না করতে পারো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক আমাদের এই ওয়ান্ডারফুল সেশন। ওকে, তাহলে সবার প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। তো সবার প্রথম প্রশ্ন আমাদের যেটা বলছে, দেখো আমি আগে বলে দিই যে এই যে আমাদের কোয়েশ্চেনটা রয়েছে এইখানে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন রয়েছে, যেরকম আমাদের কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন রয়েছে, কিছু প্রশ্ন আমার নিজস্ব বানানো রয়েছে, কিছু প্রশ্ন এরকম যে প্রশ্নগুলো কিন্তু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, যেগুলো কিন্তু রায়ন মার্টিনের ভলিউম 2 তে পেয়ে যাবে, রায়ন মার্টিনের অন্য যে প্রশ্নবিচিত্র আছে তাতে পাবে, টেস্ট পেপারে পেয়ে যাবে। ঠিক আছে, এরকম বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন রকমের কোয়েশ্চেন কালেকশন করা হয়েছে, আর এই কালেকশনটা যদি তোমরা একবার পুরো কমপ্লিট করে ফেলো তাহলে তোমাদের আর এর বাইরে আর কিছু কিন্তু করতে হবে না। তো চলো প্রথম প্রশ্ন বলছে, বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নিজের কোন রোগটা প্রতিরোধ করা যেতে পারে। আচ্ছা, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। তাই জিনগত পরামর্শ আমি কখন গ্রহণ করি, যখন আমি এমন একটা রোগের কথা তুলছি যে রোগটা কিন্তু আমাদের জিন বাহিত, অর্থাৎ আমাদের জিনের কোনো আকস্মিক পরিবর্তন ঘটলো, মিউটেশন ঘটলো, অথবা জিনের বিযুক্তি ঘটে গেছে, অথবা ক্রোমোজোমাল যদি আমাদের পার্থক্য হয়ে যায়, তাহলে সেই সব ঘটনায় যে আমাদের রোগগুলো হয় সেই রোগগুলোকে আমরা কি বলি, আমরা তাদেরকে বলি হচ্ছে আমাদের জিন ঘটিত রোগ, তাই তো? তাহলে জিন ঘটিত রোগ যেটা হবে তার জন্যই তো জেনেটিক কাউন্সিলিং করানো হয়, তাই তো? তাহলে যে আমাদের এর মধ্যে গয়টার কি জিন ঘটিত রোগ? না। ম্যালেরিয়া কি? না। থ্যালাসেমিয়া? ইয়েস। থ্যালাসেমিয়া কিরকম? থ্যালাসেমিয়া একটা অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, তাই তো? তাহলে এর জন্য আমরা জেনেটিক কাউন্সিলিং করি, কিন্তু যক্ষার জন্য কি করি? না, করি না। তাহলে আমাদের উত্তরটা কি হবে? উত্তর হবে থ্যালাসেমিয়া। দেখো কত সোজা প্রশ্ন এসছে কিন্তু 2022 সালে। তো আমার এখানে যে কালেকশন আছে সেখানে দেখবে 25 আর 26 সালের প্রশ্ন নেই, কারণ এই 25 আর 26 সালের প্রশ্ন আমি তোমাদেরকে বলবো যে তোমরা এখন ছবেই না, ওটা একদম রেখে দাও। ঠিক আছে, হয়তো এক আধটা প্রশ্ন তোমাদের চোখে পড়ে গেলে বা আমি এক আধটা কোশ্চেন খুব ভালো পেলে করিয়ে দিলাম, কিন্তু তাছাড়া তোমরা ঠিক পরীক্ষার আগে মানে মাধ্যমিক 2027-এর আগে যখন তোমার পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, যখন তোমার টেস্ট পরীক্ষা হয়ে যাবে, তখন তুমি এই 25 আর 26-এর পরীক্ষাটা নিজের থেকে একবার অ্যাটেম্প্ট করো, তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়াল মাধ্যমিকের পেপারে তোমার কত নম্বর উঠছে। ঠিক আছে, তো আমি এটা সবসময় আমার প্রত্যেক বছরের স্টুডেন্টদেরকে বলি যে তাদের যে বছরের পরীক্ষা মাধ্যমিকের তার আগের 2 বছরের পেপারটা না করতে সারা বছর, আর সেই দুটো পেপার পরীক্ষার আগে নিজের থেকে বাড়িতে বসে একবার করো। ঠিক আছে, আচ্ছা আশা করি এই আইডিয়াটা তোমাদের ভালো লাগবে। তারপর বলছে, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা প্রদত্ত কোনটি নিয়ন্ত্রিত হয় না? হয় না জিজ্ঞাসা করছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এই জায়গায় কিন্তু লোকের ভুল হয়ে যায়। তাহলে অটোজোমে থাকা জিন দ্বারা কোনটা নিয়ন্ত্রিত হয় না? রোলার জিন? হ্যাঁ, এটা হয় তো, অটোজোমে থাকা জিন দ্বারাই কিন্তু এটা নিয়ন্ত্রিত হয়। হিমোফিলিয়া? না, এটা হয় আমাদের কি, এটা এক্স ক্রোমোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এটা কি, এটা হচ্ছে আমাদের এক্স ক্রোমোজোমাল রিসেসিভ জেনেটিক ডিসঅর্ডার। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আমাদের হয় না। থ্যালাসেমিয়া? থ্যালাসেমিয়া তো আমাদের কি অটোজোমে থাকা কত নম্বর অটোজোম, দেখো আমাদের যদি 16 নম্বর অটোজোমে থাকা জিনের জন্য আমাদের ত্রুটিপূর্ণ আমাদের কি হয়, আমাদের হিমোগ্লোবিন তৈরি হয়, তাহলে তখন আমরা তাকে কি বলি, আলফা থ্যালাসেমিয়া। ঠিক আছে, তখন কি হয়, তখন হয় আমাদের আলফা থ্যালাসেমিয়া। ঠিক আছে, আর যদি 11 নম্বর ক্রোমোজোমে হয় তাহলে কি হয়, তাহলে হয় আমাদের বিটা থ্যালাসেমিয়া। ঠিক আছে, তাহলে এগুলো অটোজোম তো। তারপর আমাদেরকে বলছে কানের যুক্তরতি, হ্যাঁ এটাও আমাদের কি, এটাও আমাদের অটোজোমে থাকা জিন দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয়। তাহলে আমাদের উত্তর কোনটা হবে, কোনটা হয় না, সেটা হচ্ছে হিমোফিলিয়া, কারণ হিমোফিলিয়ার জন্য দায়ী যে ক্রোমোজোম, সেই যে জিন, সেই জিনটা কোথায় থাকে, আমাদের এক্স ক্রোমোজোমে থাকে। ব্যতিক্রম হচ্ছে হিমোফিলিয়া সি, যেটা কিন্তু আমরা ধরি না। আমরা হিমোফিলিয়া বলতে হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি কেই কিন্তু আমরা কাউন্ট করি, হিমোফিলিয়া সি কিন্তু আমাদের অ্যাজ আ এক্সেপশন তোমরা ধরতে পারো, এটা কিন্তু তোমাদের বইতে বেশিরভাগ ক্ষেত্রে মেনশনও করা নেই। ঠিক আছে, আচ্ছা তারপর বলছে, হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? দেখো এগুলো আমাদেরকে করতে হবে, তো চলো করি। বলছে প্রথমে হিমোফিলিয়ার বাহক মাতা, তাহলে বাহক মাতা কেমন ভাবে হবে, ইনকেস তোমরা যদি কেউ না জেনে থাকো তাহলে তোমাদের জন্য আমি একবার এগুলো তোমাদেরকে শিখিয়ে দিই। তো গিভ মি 1 সেকেন্ড, আমি এখান থেকে একবার জাস্ট লাইটটা চেঞ্জ করে নিই। তো কাস্টমাইজ, হ্যাঁ, তো চলো
আমাকে প্রথমে বলছে বাহক মাতা, কি বলছে আমাকে প্রথমে বলছে বাহক মাতা, আমি সবার প্রথমে স্বাভাবিক মাতা করি, বা স্বাভাবিক আমাদের কি স্বাভাবিক আমাদের মহিলা করি, ঠিক আছে, মাতা মহিলা একই ব্যাপার। তাহলে স্বাভাবিক মহিলা কেমন থাকবে, স্বাভাবিক মহিলা হবে এক্স এক্স, ঠিক আছে। এবার স্বাভাবিক তো তাহলে আমি ক্যাপিটাল এইচ ধরবো, অর্থাৎ আমাদের এক্স এইচ লেখা মানে ক্যাপিটাল এইচ লেখা মানে হচ্ছে এমন এক্স ক্রোমোজোম যে ক্রোমোজোমের মধ্যে স্বাভাবিক জিন রয়েছে আমাদের, ঠিক আছে, তাহলে পুরোপুরি স্বাভাবিক। আচ্ছা, আর কি হতে পারে, আমাদের হতে পারে বাহক মহিলা, তাহলে এও কিন্তু আমাদের স্বাভাবিক, কিন্তু এ কিন্তু বাহক প্রকৃতির, অর্থাৎ তার নিজের মধ্যে কোনো লক্ষণ প্রকাশ পায় না, কিন্তু সে আবার যখন কাউকে বিয়ে করবে তার সন্তান সন্ততির মধ্যে কিন্তু সেটা পাস অন হতে পারে। তাহলে এটা কেমন প্রকৃতির হয়, এটাও আমাদের এক্স এক্স হবে, কারণ মহিলা মানেই এক্স এক্স, কিন্তু এর একটা এক্স ক্রোমোজোম এমন যে কিন্তু আমাদের স্বাভাবিক জিন বহন করে, আর একটা এক্স ক্রোমোজোম এমন যে কিন্তু আমাদের মিউট্যান্ট জিন, অর্থাৎ আমাদের আক্রান্ত যে জিনটা সেই জিনটা কিন্তু বহন করে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের স্বাভাবিক এক্স ক্রোমোজোম নয়, কিন্তু এটা আমাদের স্বাভাবিক এক্স ক্রোমোজোম। এবার এইটার জন্য স্বাভাবিকতা আমাদের প্রকাশ পাওয়ার কথা, মানে এটা তো স্বাভাবিক, আর এইটার জন্য কি, এটার জন্য আমাদের কি এই রোগটা প্রকাশ পাওয়ার কথা, কিন্তু এইটা কি, এটা হচ্ছে একটা প্রচ্ছন্ন অ্যালিল, এটা কি, এটা একটা প্রচ্ছন্ন অ্যালিল, আর প্রচ্ছন্ন অ্যালিল তো প্রকাশ পায় না হেটারোজাইগাস কন্ডিশনে, তাহলে আমাদের প্রকাশ কিভাবে, আমাদের এই স্বাভাবিকতা প্রকাশ পাবে, তাহলে আমাদের কিন্তু রোগটা হবে না, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু বাহক হব, ঠিক আছে। আমরা বলতে এখানে মেয়েদের কথা বলা হচ্ছে। তারপর কি বলা হচ্ছে, তারপর বলা হচ্ছে যে আক্রান্ত মহিলা, তাহলে কি করে হবে, তাহলে এইবার আমাদেরকে বলছে যে আক্রান্ত মহিলা কি করে হবে, তাহলে আক্রান্ত মহিলা সিম্পল, আমার দুটোতেই কি থাকবে, দুটোতেই থাকবে আক্রান্ত এক্স, তাহলে কি হবে এক্স এইচ এক্স এইচ, যেখানে এইচ গুলো কি আমাদের স্মল এইচ, অর্থাৎ এইটাও এমন এক্স ক্রোমোজোম যে কিন্তু মিউট্যান্ট জিন বহন করছে, এটাও এমন এক্স ক্রোমোজোম যেটা কিন্তু মিউট্যান্ট জিন বহন করছে, ওকে। আচ্ছা, তারপর তারপর যদি আমি বলি যে আমাদের কি স্বাভাবিক পুরুষ, তারপর যদি আমি বলি যে আমাদের স্বাভাবিক পুরুষ, তাহলে পুরুষ কেমন হয়, পুরুষ হয় হচ্ছে আমাদের এক্স ওয়াই প্রকৃতি, তাহলে পুরুষ কেমন হবে, তার এক্স ওয়াই প্রকৃতির। কেন আমি এক্স 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 ওয়াই এগুলোই লিখছি, কারণ আমাদের যে হিমোফিলিয়া বা বর্ণান্ধতা সেটা কি, সেটা হচ্ছে আমাদের এক্স ক্রোমোজোম বাহিত আমাদের প্রচ্ছন্ন রোগ, তাই তো, তাহলে তার আমার এই সেক্স ক্রোমোজোম নিয়ে কাজ, তাহলে কিন্তু তার অটোজোম দেখে আমার কাজ নেই, অটোজোম সবার জন্য 44টা নর্মালি থাকবে, ওকে। আচ্ছা, এইবার এটা গেল কি আমাদের স্বাভাবিক পুরুষ, তাহলে স্বাভাবিক পুরুষ জন্য আমি কি করবো, ক্যাপিটাল এইচ দেবো, ঠিক আছে। যখনই স্বাভাবিক পুরুষ, তার মানে তার যে একমাত্র এক্স ক্রোমোজোম আছে সেটা নিশ্চয়ই আমাদের স্বাভাবিক, কারণ সেই একমাত্র এক্স ক্রোমোজোম যদি আমাদের আক্রান্ত হতো তাহলে সে নিজেই কিন্তু আক্রান্ত হতো, কারণ তাকে বাঁচানোর জন্য আর কেউ নেই, ওকে। আচ্ছা, এগুলো আমি ক্লাসে কিন্তু ডিটেলস আলোচনা করেছি, কারোর প্রবলেম থাকলে সেখানে গিয়ে দেখতে পারো। এবার আমাদের লাস্ট কি হতে পারে, লাস্ট হতে পারে আমাদের আক্রান্ত পুরুষ, লাস্ট কি হতে পারে, লাস্ট হতে পারে আমাদের আক্রান্ত পুরুষ। তাহলে আক্রান্ত পুরুষ কেমন হবে, পুরুষ মানেই হচ্ছে তার কি এক্স ওয়াই, এবং এটা কি হবে, এটা তাহলে আমাদের স্মল এইচ হবে, তাই তো। স্মল এইচ মানে এই যে এক্স ক্রোমোজোম, সেই এক্স ক্রোমোজোমটা কেমন, সেই এক্স ক্রোমোজোমটা কিন্তু আক্রান্ত। এইবার এটাকেই রিপ্রেজেন্ট করার আর একটা আমাদের পদ্ধতি আছে, কি, এই যে এক্স ক্রোমোজোমটা আমি একটু বুঝাই, ধরো এই এক্স ক্রোমোজোম এরকম, কিন্তু ওয়াই ক্রোমোজোম কি হয়, ওর থেকে আকারে না ছোট হয়, কিরকম হয়, ওর থেকে আকারে ছোট হয়, এবং ওটা ঠিক এরকম দেখতে হয়, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের এক্স ক্রোমোজোম, এটা হচ্ছে আমাদের ওয়াই ক্রোমোজোম। এটাকে আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে, এটাকে আমাদের এই যে এক্স ক্রোমোজোম আছে না, এক্স ক্রোমোজোমকে আমরা এরকম একটা ভার্টিক্যাল আমাদের স্ট্রেট লাইন দিয়ে ডিনোট করি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের এক্স ক্রোমোজোম। আর ওয়াই ক্রোমোজোমকে কিভাবে ডিনোট করি, ওয়াই ক্রোমোজোমকে ডিনোট করি এইভাবে, এরকম একটা আমাদের কি হাফ হেডেড অ্যারো, ঠিক আছে, এটা ভার্টিক্যালি, তাহলে ভার্টিক্যালি হাফ হেডেড অ্যারো দিয়ে আমরা ওয়াই ক্রোমোজোমকে ডিনোট করি, ওকে। তাহলে এইটারই রিপ্রেজেন্টেশন এটা, ঠিক আছে। এবার এটাকে আমি কাজে লাগাবো, দেখো আমাকে বলছে এক্স ক্যাপিটাল এইচ, তাই তো, তাহলে এক্স ক্রোমোজোমকে কিভাবে দেখাই আমরা, এক্স ক্রোমোজোমকে দেখাই হচ্ছে আমরা এরকম একটা দাগ দিয়ে, আর সেটার প্রকৃতি কেমন, তার প্রকৃতি হচ্ছে ক্যাপিটাল এইচ, এইভাবে আমরা দেখাবো। আবার এইটাও ক্যাপিটাল এক্স এর মাথায় এইচ রয়েছে, তো তাহলে আর একটা এইচ, আর এরকম হওয়া উচিত, কিন্তু আমরা তা করি না, আমরা বরং ট্রেডিশনালি কি করি, আমরা দাগটা এদিকে দিই, তারপর ওর প্রকৃতিটা এদিকে লিখে দিই, যাতে দেখতে ভালো লাগে ওটাকে। ক্লিয়ার হলো আমার কথাটা। তাহলে এই যে দাগ, এই দাগটা মানে কি, এই দাগটা মানেই হচ্ছে এক্স ক্রোমোজোম, আর এই যে এইচ লেখা আছে তার মানে তার মাথায় আছে ক্যাপিটাল এইচ, অর্থাৎ এটা একটা স্বাভাবিক এক্স ক্রোমোজোম। এই যে দাগ, এই দাগটা মানেই হচ্ছে ক্যাপিটাল এক্স, এবং এখানে এইচ লেখা আছে তার মানে কি, তার মাথায় হচ্ছে ক্যাপিটাল এইচ, অর্থাৎ এটা একটা স্বাভাবিক ক্রোমোজোম। ক্লিয়ার হলো। আচ্ছা, পরেরটা নিজে থেকে গেস করো, বলছে এক্স ক্যাপিটাল এইচ, তাহলে কি হবে ক্যাপিটাল এইচ, আর এখানে এক্স ক্রোমোজোম জন্য একটা দাগ, আর এটা হচ্ছে আমাদের এক্স ক্রোমোজোম, তাহলে একটা দাগ, আর এটা কি হবে, এটা হবে স্মল এইচ, ওকে। এটা দেখো আমাদের কি আছে এক্স স্মল এইচ, তাহলে কি হবে, দেখো স্মল এইচ আর একটা দাগ, কেন দাগ দিলাম, কারণ আমাদের এক্স ক্রোমোজোম দেখাতে হবে, আর একটাও আমাদের এক্স ক্রোমোজোম, তাহলে তার জন্য দাগ, এবং তার প্রকৃতি কি আমাদের স্মল এইচ, ঠিক আছে। এইটা এটা দেখো কেমন আছে, প্রথমে আছে এক্স ক্যাপিটাল এইচ, তাহলে এক্স এর জন্য একটা দাগ, আর তার প্রকৃতি হচ্ছে ক্যাপিটাল এইচ, আর এখানে ওয়াই আছে, তো ওয়াই এর জন্য কি করবো, আমরা শুধুমাত্র এরকম একটা দাগ দেবো। ওয়াই এর মাথায় কোনো এইচ লেখার বিষয় নেই, কারণ ওয়াই ক্রোমোজোম দ্বারা তো আমাদের বাহিত হয় না, এক্স ক্রোমোজোম দ্বারা কিন্তু বাহিত আমাদের একটা প্রচ্ছন্ন আমাদের জিন গঠিত রোগ হচ্ছে কি হিমোফিলিয়া বা আমাদের বর্ণান্ধতা, ঠিক আছে, লাল সবুজ বর্ণান্ধতা। তারপর হচ্ছে আমাদের এক্স স্মল এইচ, তাহলে কি লিখবো, স্মল এইচ একটা দাগ এক্স ক্রোমোজোমের জন্য, আর ওয়াই ক্রোমোজোমের জন্য এরকম একটা হাফ হেডেড অ্যারো, বোঝা গেল। তাহলে এইটা আর এটা কিন্তু রিপ্রেজেন্টেশন একই, যেটা আমাদের এক্স ক্যাপিটাল এইচ বোঝাচ্ছে, এটাও কিন্তু একই জিনিস বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো প্রথমে আমাকে কি বলছে, হিমোফিলিয়ার বাহক মাতা, যদি বাহক মাতা হয় তাহলে সে কেমন হবে, মাতার জন্য এরকম চিহ্ন দিলাম, বাহক মাতা, বাহক তাহলে কেমন হবে, এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ,
বলছে স্বাভাবিক পিতা, তাহলে তার সাথে ক্রস ঘটাবো কার? পিতা। পিতা কেমন হচ্ছে? স্বাভাবিক, তার মানে নিশ্চয়ই এক্স ক্যাপিটাল এইচ ওয়াই থাকবে। তাহলে এইটা কি? এটা হচ্ছে আমাদের পি জনু। এটা কি? এটা হচ্ছে আমাদের পি জনু, যেখানে আমাদের মাতা এবং পিতা রয়েছে। কারা আছে? মাতা এবং পিতা। তাহলে মাতার থেকে আমাদের কি হবে? ডিম্বাণু তৈরি হবে, তাই তো? মাতার থেকে কি হবে? ডিম্বাণু তৈরি হবে। ডিম্বাণু কেমন? এক্স ক্যাপিটাল এইচ, এক্স ক্যাপিটাল সরি স্মল এইচ, এবং এখান থেকে শুক্রাণু কেমন তৈরি হবে? এক্স ক্যাপিটাল এইচ এবং আমাদের ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট। তাহলে এইবার আমাদেরকে একটা কথা বলো, এই ডিম্বাণুটা যদি গিয়ে এই শুক্রাণুর সাথে আমাদের ফার্টিলাইজ হয়, তাহলে কি হবে? এক্স ক্যাপিটাল এইচ, এক্স ক্যাপিটাল এইচ। তাহলে এ কেমন হবে? এ তাহলে হবে আমাদের স্বাভাবিক কন্যা। এ কেমন হবে? এ হবে আমাদের স্বাভাবিক কন্যা। দেখো এই ক্যাপিটাল এক্স, এইটা যদি আমাদের এই ওয়াই এর সাথে যুক্ত হয়, তাহলে কি হবে? এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। তাহলে এ কি হবে? এ হবে তাহলে আমাদের স্বাভাবিক পুত্র। এ কেমন হবে? স্বাভাবিক পুত্র। ঠিক আছে, যদি এইটা এর সাথে যুক্ত তাহলে কি হবে? এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ। তাহলে এ কেমন হবে? এ হবে আমাদের স্বাভাবিক কিন্তু বাহক কন্যা। এবং যদি এইটার সাথে আমাদের এইটা যুক্ত হয়, তাহলে কি হবে? এক্স স্মল এইচ এবং ওয়াই। আচ্ছা, বাহক কন্যা কিন্তু আমাদের স্বাভাবিকই হয়, ঠিক আছে? তাহলে স্বাভাবিক কিন্তু বাহক কন্যা। ওকে, মানে সে নিজে ঠিক থাকে, কিন্তু সে যখন আবার পরবর্তীকালে কাউকে বিয়ে করবে, তার ছেলে মেয়ের মধ্যে কিন্তু এটা আসতে পারে। ঠিক আছে, তাহলে এবার আমাকে একটা প্রশ্ন যেটা করছে সেটা কি বলছে? কন্যা সন্তানদের মধ্যে হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা, তাই তো? তাহলে কন্যা সন্তান দেখো, এই একজন, এই একজন, দুজনেই তো স্বাভাবিক হচ্ছে, মানে একজন স্বাভাবিক হচ্ছে, একজন বাহক হচ্ছে, কেউ আক্রান্ত হচ্ছে না। তাহলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? 0%। ক্লিয়ার হলো? সোজা কোশ্চেন তো। দেখো মাধ্যমিক 2027 এই সরি 2017 কোশ্চেন, 27 কোশ্চেন তোমরা পাবে, কিন্তু দেরি আছে, ঠিক আছে? তো তখন যেদিন পরীক্ষা থাকবে সেদিন আমি বলে দেবো যে এই প্রশ্নগুলো আসছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এই কোশ্চেনটা দিচ্ছে। এই কোশ্চেনটা কত সালে? 2020 সালের কোশ্চেন। চলো ট্রাই করি। প্রথমে বলছে হিমোফিলিক পুত্র চাই আমার এবং স্বাভাবিক কন্যা চাই। তাহলে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি হতে পারে? আমাকে একটা কথা বলো, এই যে বাম পাশে যেগুলো লেখা আছে, এই বাম পাশের গুলো মাতার জন্য না পিতার জন্য? ভালো করে ভাবো। এই যে আমাদের একটা দাগ দেওয়া, তার মানে এটা এক্স ক্রোমোজোম, এখানে এইচ লেখা আছে, তার মানে কি মাথায় এইচ। এই যে আমাদের আরেকটা দাগ দেওয়া, তার মানে এক্স ক্রোমোজোম, আর এই যে স্মল এইচ আছে মানে মাথায় স্মল এইচ। তাহলে এক্স এক্স কার থেকে? মাতা। তার মানে এই যে বাম দিকে যেগুলো লেখা আছে না, সেগুলো কিন্তু মাতাদের জন্য। আর এই ডান দিকে যেগুলো লেখা আছে ভালো করে দেখো, এক্স ক্যাপিটাল এইচ, মানে এক্স একটা ভার্টিক্যাল দাগ, স্ট্রেট লাইন, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স ক্রোমোজোম, এবং তার মাথায় কি লিখবো আমি? ক্যাপিটাল এইচ। আর এই যে আমাদের হাফ এর অ্যারো স্ট্রেট লাইন, এটা আমি কি দেখাবো? এটা আমি দেখাবো ওয়াই ক্রোমোজোম। তাহলে এটা কি? এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই মানে কি? এটা কিন্তু আমাদের পিতার জন্য। তাহলে ডান দিকে যেগুলো লেখা আছে এগুলো পিতার জন্য, আর বাম দিকে যেগুলো লেখা আছে সেগুলো মাতার জন্য। তোমাকে জিজ্ঞাসা করছে এদের মধ্যে কোনটা এমন সঠিক পিতা মাতা যার জন্য আমি হিমোফিলিক পুত্র আর স্বাভাবিক কন্যা পাবো। তাহলে এক তো আমি তোমাকে দেখিয়ে দেবো যে 1 মিনিটের মধ্যে তুমি এগুলোর উত্তর কি করে বার করবে। তারপর আমি এটাও দেখাবো যে প্রত্যেকটা করে করে আমরা কি করে বার করতে পারি, ঠিক আছে? তো সবকটাই আমরা কিন্তু ট্রাই করবো, ঠিক আছে? তাহলে প্রথমে চলো আমরা একটু আগে করে করে দেখি। প্রথমে আমাদের অপশন ক দেখবো এবং অপশন ঘ দেখবো, মাঝখানে দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে চেক করে দেখার জন্য, ঠিক আছে? প্রথমে আমি যদি অপশন ক বলি, তাহলে দেখো এইটা আমাদের কি? এটা আমাদের মাতা, এবং এইটা কি? এটা হচ্ছে আমাদের পিতা। আমাকে একটা কথা বলো, মাতার থেকে তাহলে কি কি গ্যামেট তৈরি হবে, কি কি ডিম্বাণু তৈরি হবে? দেখো আমাদের এইচ, এরকম একটা দাগ, মানে এটা কি? এটা মানে কিছুই না, এটা মানে হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ, এরকম, ঠিক আছে? আমাদেরকে এটা বুঝে চলতে হবে। আর কি হতে পারে? দেখো এইটা হতে পারে, তা এটাও মানে কিছু না, এটা মানে হচ্ছে এই দাগ দেওয়া মানে হচ্ছে এইটা, আর এই স্মল এইচ লেখা আছে মানে মাথায় স্মল এইচ রয়েছে, ঠিক আছে? ক্যাপিটাল এইচ মানে স্বাভাবিক, আর স্মল এইচ মানে হচ্ছে আক্রান্ত, ঠিক আছে? আচ্ছা, শুক্রাণু কি কি তৈরি হতে পারবে এর থেকে? দেখো এই যে আমাদের দাগটা আছে, তার মানে কি? আমাদের এক্স এবং মাথায় হচ্ছে আমাদের এইচ, এরকম। তাহলে এটাকে আমি কিভাবে লিখবো? এটাকে আমি লিখবো এরকম ভাবেই। আর এইটা কি? এটা হচ্ছে আমাদের ওয়াই ক্রোমোজোম। বোঝা গেল? তাহলে এইবার এইগুলো কি? এগুলো হচ্ছে আমাদের পি জনু। এগুলো কি? এগুলো হচ্ছে পি জনুর গ্যামেট। এবার এই পি জনুর গ্যামেট গুলোকে আমি মিলন করাতে হবে। দেখো এইটা যদি আমাদের এর সাথে মিলিত হয়, তাহলে কি তৈরি হবে? দেখো এইচ একটা দাগ, আর এখানেও কি আছে? দেখো এইচ একটা দাগ, ঠিক আছে? তুমি বলবে যে দাগটা এদিক কেন দিই না? ট্রেডিশন, ঠিক আছে? প্রচলিত ভাবে আমরা তাই করি। তাহলে এটা কেমন লাগবে? এটা লাগবে তাহলে আমাদের দেখো স্বাভাবিক কিন্তু বাহক কন্যা। দেখো এইটার মানে কি? এইটার মানে হচ্ছে এই যে একটা দাগ, তার মানে এক্স, তার মাথায় ক্যাপিটাল এইচ। এটাও একটা দাগ মানে হচ্ছে এক্স, তার মাথায় হচ্ছে স্মল এইচ। তাহলে এটা কি হবে? এক্স এক্স মানে কন্যা, আর এটা একটা ক্যাপিটাল একটা স্মল, তাহলে কি হবে? স্বাভাবিক প্রকাশ পাবে, কিন্তু সে বাহক হবে প্রকৃতিতে, তাই তো? আবার এইটার সাথে যদি এইটা মিলিত হয়, তাহলে কি হবে? দেখো এইচ একটা দাগ, আর এটা কি? এটা হচ্ছে আমাদের ওয়াই ক্রোমোজোমের জন্য হাফ এর অ্যারো। তাহলে এইটা কি হবে? এটা দেখো ক্যাপিটাল এইচ আছে, তার মানে কি হবে? এটা হবে আমাদের স্বাভাবিক পুত্র, স্বাভাবিক পুত্র। তারপর দেখো যদি এইটা এর সাথে মিলিত হয়, তাহলে কি হবে? দেখো এটা আমাদের কি আসছে? এইচ একটা দাগ, আর এটা কি হবে? দেখো আর একটা দাগ এইচ। তার মানে এটা কেমন হচ্ছে? এটা হচ্ছে এরকম, ঠিক কি না? দুটো আমাদের দাগ আছে, তাহলে দুটো এক্স ক্রোমোজোম, এবং দুজনেরই প্রকৃতি হচ্ছে স্মল এইচ। অর্থাৎ এ কেমন হবে? এ হবে আক্রান্ত বা হিমোফিলিক, তাই তো? তাহলে হিমোফিলিয়া আক্রান্ত, বা আমি বলতে পারি হিমোফিলিক। তাহলে হচ্ছে আমাদের হিমোফিলিক কন্যা, তাই তো? আচ্ছা, আর যদি এইটার সাথে এটা মিলিত হয়, তাহলে কি হবে? এইচ একটা দাগ, আর এটা কি হবে? এটা হবে আমাদের ওয়াই ক্রোমোজোম। তাহলে কি রকম হবে এটা? তাহলে এটা হবে আমাদের, এটা কি? এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই প্রকৃতি, তো এটা এরকম না? এক্স মাথায় হচ্ছে একটা স্মল এইচ, আর এটা ওয়াই ক্রোমোজোম, তাহলে এটা কেমন হবে? এটা হবে আমাদের তাহলে হিমোফিলিক পুত্র।
তাহলে এটা কেমন হবে, এটা হবে আমাদের হিমোফিলিক পুত্র। ক্লিয়ার হলো? তাহলে এরা কারা, এরা হচ্ছে আমাদের F1 জনু, মানে সন্তান সন্ততি। তাহলে তাদের মধ্যে থেকে তোমাকে বলছে যে হিমোফিলিক পুত্র আর স্বাভাবিক কন্যা চাই। তাহলে হিমোফিলিক পুত্র তো পাচ্ছি, ভালো কথা, কিন্তু স্বাভাবিক কন্যা কি পেলাম না, পেলাম না। বাহক কন্যা পাচ্ছিলাম আমি, ঠিক আছে, আর হিমোফিলিক কন্যা পাচ্ছিলাম, তাহলে পেলাম না তো। আমি তো স্বাভাবিক কন্যা খুঁজছিলাম, তাহলে স্বাভাবিক কন্যা কিন্তু আমি পেলাম না এই কেসটাতে। হিমোফিলিক পুত্র পাচ্ছিলাম, তাহলে এটা কি হবে না, তাহলে এটা কিন্তু আমাদের এই যে ক দাগটা ছিল, ক দাগটা কিন্তু হবে না, এটা কিন্তু তাহলে আমাদের ইনকারেক্ট অপশন একটা হলো। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমি ঘ দাগটা চেক করি, মাঝখানে গ এবং খ এই দুটো তোমরা চেক করবে, ঠিক আছে। দেখো এইটাও দেখো আমাদের কি, এটা আমাদের মাতা, তাহলে কি হবে, মাতার জন্য আমি সিম্বলটা ঠিক করে দিই, তাহলে এটা হচ্ছে আমাদের মাতা, এবং এটা কি, এটা হচ্ছে আমাদের পিতা। এবার আমাকে একটা কথা বলো, মাতার থেকে তাহলে কি হবে, গ্যামেট তৈরি হবে, যেগুলোকে আমরা কি বলি, ডিম্বাণু বলি। তাহলে মাতা কিরকম গ্যামেট দিতে পারছে, এইচ, মানে ক্যাপিটাল এইচ, আর একটা কি, আর একটা হচ্ছে স্মল এইচ। মানে এটার মানে কি, এটার মানে হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ, এটার মানে হচ্ছে এটা। ক্লিয়ার হলো? আমি বারবার লিখছি যাতে তোমাদের ক্লিয়ার হয় জিনিসগুলো। আর এইটা কেমন হবে, এটা হবে আমাদের কি এইচ এরকম, আর এটা কি হবে, এটা হবে এরকম। বোঝা গেল? এটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম, এটা কি এক্স মাথায় ক্যাপিটাল এইচ। এবার যদি আমাদের কি হয়, এই যে ডিম্বাণু আছে সে এই শুক্রাণুর সাথে মিলিত হলো, তাহলে কি হবে, তাহলে হবে এটা এরকম, ঠিক আছে। তাহলে এ কেমন হবে, এ হবে তাহলে আমাদের কি, এ হবে আমাদের কি স্বাভাবিক কন্যা। ওকে, এটার মানে কি, এটার মানে হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ, আর একটা দাগ তার মানে আর একটা এক্স, আর তার প্রকৃতি কি ক্যাপিটাল এইচ, তার মানে এটা কি হবে, দুটোই আমাদের স্বাভাবিক এক্স ক্রোমোজোম, তাহলে কি হবে, সে স্বাভাবিক কন্যা হবে। যদি এর সাথে এ মিলিত হয় তাহলে কি হবে, এইচ, তারপর কি এরকম, তাহলে কি হবে, এ হবে আমাদের কি, এ হবে আমাদের স্বাভাবিক পুত্র। আর কি হতে পারে, দেখো এর সাথে এ মিলিত হতে পারে, তাহলে কি হবে, এইচ এরকম, আর এখানে কি আরেকটা এরকম, তাহলে এ কেমন হবে, এ হবে তাহলে আমাদের কি আবার বাহক কন্যা। এবং এইটার সাথে যদি এটা মিলিত হয় তাহলে কি হবে, দেখো এইচ একটা দাগ, তার মানে এক্স এর মাথায় স্মল এইচ, এবং এটা কি, এটা হচ্ছে আমাদের ওয়াই ক্রোমোজোম। তাহলে এ কেমন হবে, এ হবে আমাদের কি হিমোফিলিক পুত্র। এ কেমন হবে, এ হবে আমাদের কি হিমোফিলিক পুত্র। তাহলে একটা কথা বলো, এইটা কি, এটা হচ্ছে আমাদের F1 জেনারেশন, এটা কি, এটা হচ্ছে আমাদের কি গ্যামেট, ঠিক আছে। আর এটা কারা, এরা হচ্ছে আমাদের F1 জনু, অর্থাৎ আমাদের কি সন্তান সন্ততি। তাহলে এদের মধ্যে থেকে দেখো আমি কি হিমোফিলিক পুত্র খুঁজছিলাম, পেয়েছি, হ্যাঁ পেলাম। আমি চাইছিলাম স্বাভাবিক কন্যা, পেলাম, হ্যাঁ পেলাম। তাহলে আমি স্বাভাবিক কন্যাও পেলাম, আমি হিমোফিলিক পুত্রও পেলাম। তাহলে আমি কি ঘ দাগ মার্ক করতে পারবো অ্যাজ আ রাইট অপশন? ইয়েস, আমরা কিন্তু ঘ দাগটাকে রাইট অপশন হিসেবে মার্ক করতে পারবো। এইবার আমি একদম মুখে মুখে কি করে করবো, চলো ট্রাই করা যাক। বলছে হিমোফিলিক পুত্র চাই। আমাকে একটা কথা বলো, হিমোফিলিক পুত্র তার মানে তার একটা যে এক্স ক্রোমোজোম, এই এক্স ক্রোমোজোমটা কিন্তু হিমোফিলিয়া আক্রান্ত হতেই হবে। আর একটা হবে আমাদের ওয়াই ক্রোমোজোম, তাই তো, পুত্র হতে গেলে এক্স ওয়াই লাগে। তাহলে এই ওয়াই ক্রোমোজোমটা কে দিতে পারবে, এটা তো বাবা দিতে পারবে, তাহলে বাবার থেকে তো ওয়াই ক্রোমোজোম আসছে, তাহলে বাবার তো আক্রান্ত হওয়ার প্রয়োজন নেই। কিন্তু মাকে কিন্তু মায়ের কাছ থেকে একটা আমাদের আক্রান্ত জিন আসতেই হবে, তাহলে মা অন্তত পক্ষে কিন্তু বাহক হতে হবে, নয় আক্রান্ত হতে হবে। তাহলে আমাদের এক্স ক্রোমোজোম মায়ের থেকে আসে পুরুষদের ক্ষেত্রে, আমি একটা পুরুষ, তাহলে আমার যে এক্স ক্রোমোজোম সেটা আমার মায়ের থেকেই এসছে, কারণ বাবা যদি এক্স ক্রোমোজোম দিত তাহলে আমি পুরুষ হতে পারতাম না, তাহলে আমি তাহলে কি হতাম, মেয়ে হয়ে যেতাম। কিন্তু আমি ছেলে, তার কারণ হচ্ছে আমার বাবার কাছ থেকে শুক্রাণু এমন এসেছিল যার মধ্যে ওয়াই ক্রোমোজোম ছিল, তাই তো। তাহলে ওয়াই ক্রোমোজোম আসলে বাবার কাছ থেকে, আর মায়ের কাছ থেকে এক্স ক্রোমোজোম এসেছিল, তাহলে এইটা আমাকে আক্রান্ত হতে হবে। তাহলে মায়ের ক্ষেত্রে দেখতে হবে যে আক্রান্ত আছে কিনা, এটা তাহলে হতে পারে, তাহলে ক দাগ হতে পারতো। খ দাগ দেখো হবেই না। আচ্ছা গ দাগও দেখো হবেই না, কিন্তু ঘ দাগ কিন্তু আমাদের হতে পারবে, কারণ এখানে আমাদের স্মল এইচ রয়েছে। তাহলে মায়েদের ক্ষেত্রে অন্তত পক্ষে একটা বাহক হতে হবে, তাহলে দেখো ক আর খ কিন্তু হতে পারবে। এবার আমাকে একটা কথা বলো, আমাকে বলছে যে হিমোফিলিক পুত্র তো তাহলে বুঝলাম, হিমোফিলিক পুত্র হিসেবে আমার ক আর ঘ হতে পারবে। বলছে স্বাভাবিক কন্যা, তাহলে কন্যা যদি স্বাভাবিক হতে হয় তাহলে দুটোই আমার ক্যাপিটাল এইচ হতে হবে। তাহলে দেখো বাবার কাছ থেকে তাহলে নিশ্চয়ই আমার যে মায়ের কাছ থেকে ধরো, তাহলে আমাদের একটা তো স্বাভাবিক আসলো, বুঝলাম। এবার বাবা কি দিচ্ছে তার উপর তো ডিপেন্ড করবে না, তাহলে বাবা যদি আমাদের ক্যাপিটাল এইচ দিয়ে থাকে তাহলেই তো আমাদের এটা হতে পারবে। তাহলে এইটা কি হবে আমাদের, নিশ্চয়ই হবে না, কারণ এইটা যদি চলে যায় তাহলে কি হবে, সে কিন্তু বাহক হয়ে যাবে কন্যাটা, যেটা আমাদের ক দাগে হচ্ছিল না। দেখো ক দাগে কি হচ্ছিল, এখান থেকে আমাদের এইটা যখন আসছিল তখন সে কি হয়ে যাচ্ছিল, বাহক হয়ে যাচ্ছিল। তাহলে বাহক হলে তো চলবে না, আমাকে তো দুটোই মেনটেন করতে হবে না। তাহলে আমার কোনটা হবে, ক হবে না ঘ হবে, আমার কিন্তু ঘ হবে, কারণ দেখো এখানে বাবার কাছে ক্যাপিটাল এইচ আছে, অর্থাৎ স্বাভাবিক রয়েছে, তাহলে বাবাও দিল ক্যাপিটাল এইচ, মায়ের কাছ থেকেও আসলো ক্যাপিটাল এইচ, তখন কিন্তু গিয়ে সে কি হবে, স্বাভাবিক কন্যা হবে। তাহলে এইটা দাঁড়ালো আমাদের কি স্বাভাবিক কন্যার জন্য, আর এটা দাঁড়ালো কার জন্য, স্বাভাবিক পুত্রের জন্য। তাহলে দুটো কন্ডিশনই কিন্তু আমাদের জন্য স্যাটিসফাই করলো, স্বাভাবিক কন্যা আর হিমোফিলিক পুত্র। তাহলে আমাদের অপশন কোনটা হবে, আমাদের ঘ অপশন হবে। তাহলে আমরা কিন্তু এত করে করে দেখতাম না, আমাদের কিন্তু ঘ দাগটা আমি এরকম ভাবে মুখে মুখে করতে পারতাম। যদি মুখে মুখে না করতে পারো তাহলে তুমি তখন করে করে দেখবে। ওকে, ক্লিয়ার হলো? খ আর গটা নিজে একবার করে দেখবে যে কেন হচ্ছে না, ঠিক আছে। এই সেম কোশ্চেনটা কিন্তু ওরকম ভাবে কিন্তু আমাদের না বলে এরকম রিপ্রেজেন্টেশন দিতে পারতো। 2020 সালে যে প্রশ্নটা তোমাদের এরকম রিপ্রেজেন্টেশন দিয়ে এসছে, সেই একই প্রশ্নটাকে আমি শুধু জাস্ট এরকম রিপ্রেজেন্টেশন চেঞ্জ করে দিয়েছি। তাহলে এটা কিন্তু নিজের থেকে ট্রাই করবে, ঠিক আছে, একই প্রশ্ন একই উত্তর, আমি জাস্ট রিপ্রেজেন্টেশনটা চেঞ্জ করে দিয়েছি। ওকে,
আচ্ছা, দেখো আমাদের প্রথমে এখানে ডিসকাশন করতেই দেখো বেশ কিছুক্ষণ কিন্তু সময় চলে গেল। দেখো কতক্ষণ আমাদের সময় গেছে, 19 মিনিট চলে গেছে, কারণ আমরা কিন্তু এটা ডিটেলসে ডিসকাস করেছি, ঠিক আছে। এবার আমরা ধীরে ধীরে কিন্তু স্পিড আপ করবো, ওকে। আচ্ছা, তারপর কি বলছে, তারপর বলছে একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা। তাহলে মহিলা কেমন, মহিলা হচ্ছে আমাদের বাহক, তাহলে কি হচ্ছে আমাদের বাহক আমাদের মহিলা, তাই তো। তাহলে বাহক মহিলা মানে হিমোফিলিয়ার জন্য বলেছে, তো তাহলে কি ক্যাপিটাল এইচ এবং আমাদের স্মল এইচ। তার সাথে কার বিয়ে হচ্ছে, তার সাথে বলছে যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করে, স্বাভাবিক পুরুষ, তাহলে স্বাভাবিক পুরুষ কেমন হবে, পুরুষ হচ্ছে আমাদের স্বাভাবিক, তাহলে কেমন হবে ক্যাপিটাল এইচ। আর ওয়াই বলছে তাদের যদি দুটো পুত্র সন্তান হয় দুটো কন্যা সন্তান হয়, তাহলে সন্তানের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত। তাহলে ভালো করে আগে বার করি। তাহলে দেখো আমার এখান থেকে কি আসছে, এদের গ্যামেট বার করতে হবে আগে। তাহলে কি হবে ক্যাপিটাল এইচ, আর এটা কি হবে, এটা হবে স্মল এইচ। এর থেকে কেমন হবে এক্স ক্যাপিটাল এইচ, এর থেকে হবে কি ওয়াই। তাহলে এইটার সাথে যদি এটা মিলিত হয় তাহলে কি হবে এক্স ক্যাপিটাল এইচ, এক্স ক্যাপিটাল এইচ, মানে কি হবে এই হবে আমাদের স্বাভাবিক কন্যা, ঠিক আছে। যদি এর সাথে এটা মিলিত হয় তাহলে কি হবে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, তাহলে কি হবে, তাহলে হবে আমাদের স্বাভাবিক পুত্র, ওকে। এক্স ওয়াই মানে পুত্র, আর এক্স ক্যাপিটাল এইচ আছে মানে কি স্বাভাবিক হবে। এইটার সাথে যদি এটা মিলিত হয় তাহলে কি হবে এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, তাহলে কি হবে, তাহলে হবে সে কি বাহক কন্যা। এবং যদি এর সাথে মিলিত হয় তাহলে কি হবে এক্স স্মল এইচ ওয়াই, তাহলে একে তো বাঁচানোর কেউ নেই, তাহলে এ কি হবে, এ হবে আমাদের হিমোফিলিক, এ হবে আমাদের হিমোফিলিক বা হিমোফিলিয়া আক্রান্ত পুত্র, তাই তো। এ কেমন হবে হিমোফিলিক পুত্র, ক্লিয়ার হলো। আচ্ছা, তাহলে আমার কি বলছে, তাহলে আমাকে বলছে কত পার্সেন্ট হিমোফিলিক কত পার্সেন্ট কন্যা। দেখো এখান থেকে আমি যদি বলি তাহলে আমাদের হিমোফিলিক পুত্র হচ্ছে 50%, তাই তো। তাহলে 50% কিন্তু আমাদের হিমোফিলিক পুত্র, কারণ বাকি 50% কিন্তু আমাদের স্বাভাবিক পুত্র আসছিল। তাহলে 50% হিমোফিলিক পুত্র, তাহলে পুত্র 50% হিমোফিলিক, এটা হতে পারবে। আর আছে, আর আছে এইটা, তাহলে খ আর ঘয়ের মধ্যে কোনো একটা হবে। তারপর বলছে আমাদের এখান থেকে বাহক কন্যা হচ্ছে 50% আর স্বাভাবিক কন্যা হচ্ছে 50%, কারণ দুজনের একজন একজন করে হচ্ছে। তাহলে 50% হচ্ছে বাহক, হিমোফিলিক তো কেউ নয়, আপাত স্বাভাবিক বা বাহক। হ্যাঁ, তাহলে কি হবে আমাদের ঘ দাগের উত্তরটা ঠিক হবে, 50% আমাদের হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ এবং 50% আমাদের বাহক কন্যা, ওকে। তাহলে আশা করি এটাও আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপর কি বলছে, তারপর বলছে স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো। স্বাভাবিক পিতা, তাহলে স্বাভাবিক পিতাকে আমরা কি লিখতে পারি, স্বাভাবিক পিতা মানে নর্মাল, ঠিক আছে। তাহলে নর্মাল পিতা মানে এক্স ক্যাপিটাল এন, তার মানে নর্মাল ধরলাম আমরা, ঠিক আছে। তুমি এক্স ক্যাপিটাল সি ওয়াই ধরতে পারো, কিন্তু এই ক্যাপিটাল সি আর এই যে স্মল সি এর মধ্যে কিন্তু গুল মিলিয়ে যায়, তাই জন্য আমি সবসময় নর্মালের জন্য ক্যাপিটাল এন ধরি আর স্মল এন ধরি, ঠিক আছে। কারণ এই ক্যাপিটাল সি স্মল সি লেখাটা কিন্তু খুব ঝামেলার বিষয়, ঠিক আছে, বোঝা যায় না যে কোনটা ক্যাপিটাল আর কোনটা স্মল। এবার এটা কার জন্য হলো, এটা গেল আমাদের পিতার জন্য। এবার বলছে বর্ণান্ধতার বাহক মাতা, তাহলে বর্ণান্ধতার বাহক তার মানে কি মাতার জন্য যদি আমি আঁকবো তাহলে একটা হবে আমাদের নর্মাল, একটা হবে আমাদের অ্যাবনর্মাল, ওকে। তার মানে আরেকটা হবে কি আমাদের আক্রান্ত এক্স ক্রোমোজোম, তাই তো। তাহলে ক্যাপিটাল এন, দেখো এটা বোঝা যাচ্ছে ক্যাপিটাল এন আর স্মল এন, কিন্তু ক্যাপিটাল সি আর স্মল সি এটা কিন্তু আমার ধাঁধিয়ে যেতে পারে, ঠিক আছে, তাই আমি এটা কখনো ইউজ করি না। তোমরা চাইলে ধরতেই পারো একটা ক্যাপিটাল সি একটা স্মল সি, বা এরকম করতে পারো ক্যাপিটাল সি প্লাস ক্যাপিটাল সি মাইনাস, এরকম করতে পারো, ঠিক আছে। আচ্ছা, অনেকে হয়তো এটা করে থাকো, তাই আমি ওটা ধরেও করে দিতে পারি, ঠিক আছে। চলো আমি সি প্লাস আর সি মাইনাস দিয়ে করে দিই। প্লাস মানে বুঝবে ভালো, বি পজিটিভ, লাইফে পজিটিভ থাকা ভালো, তাহলে সি প্লাস ভালো, সি প্লাস ভালো, সি মাইনাস খারাপ, ঠিক আছে। তাহলে সি প্লাস থাকা মানে কি স্বাভাবিক, আর সি মাইনাস থাকা মানে কি, তার মানে হচ্ছে সেটা আক্রান্ত এক্স ক্রোমোজোম, ঠিক আছে। তাহলে আমাদের কি দাঁড়ালো, এগুলো দাঁড়ালো। এবার আমাকে বলো এ কি কি আমাদের গ্যামেট দিতে পারবে, এক্স সি প্লাস এবং আমাদের ওয়াই, এবং এ কেমন গ্যামেট দিতে পারবে, এ দিতে পারবে এক্স সি প্লাস এবং এক্স সি মাইনাস। এবার আমাকে একটা কথা বলো, এগুলো যদি যুক্ত হয় তাহলে কি হবে, এইটার সাথে যদি এটা যুক্ত হয় তাহলে কি হবে এক্স সি প্লাস এক্স সি প্লাস, তাহলে এ কেমন হবে, দুটোই প্লাস প্লাস, তার মানে কি হবে এ হবে আমাদের স্বাভাবিক, তাহলে এ কেমন হবে, এ হবে আমাদের কি স্বাভাবিক কন্যা। তারপর এর সাথে যদি এ যুক্ত হয় তাহলে কি হবে এক্স সি প্লাস এক্স সি মাইনাস, তাহলে এও কি হবে কন্যা, কিন্তু এ কেমন হবে, এ হবে আমাদের বাহক কন্যা, এ কেমন হবে, এ হবে আমাদের বাহক কন্যা। তারপর এর সাথে যদি এ মিলিত হয় তাহলে কি হবে এক্স সি প্লাস এবং ওয়াই, তাহলে এটা হবে আমাদের পুরুষ, কিন্তু সি প্লাস আছে, তাহলে কি হবে, তাহলে হবে আমাদের কি স্বাভাবিক পুত্র বা পুরুষ। আর এর সাথে যদি মিলিত হয় তাহলে কি হবে, তাহলে হবে আমাদের এক্স সি মাইনাস এবং ওয়াই। এবার সি মাইনাস মানে তো আক্রান্ত, আর ওয়াই ক্রোমোজোম থাকলে সাথে, তাহলে সে তো বাঁচাতে পারবে না, তাহলে এ কেমন হবে, এ হবে আক্রান্ত অর্থাৎ বর্ণান্ধ পুত্র, তাহলে কেমন হবে, তাহলে হবে আমাদের বর্ণান্ধ পুত্র। এবার আমাকে কি বলছে, বলছে কন্যা সন্তান জন্মানোর, বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা। বর্ণান্ধ কন্যা কি পেলাম, পেলাম না, বাহক পেলাম, তো বাহক মানে তো স্বাভাবিক, তাহলে এ স্বাভাবিক কিন্তু এ বাহক মানে নিজে স্বাভাবিক কিন্তু পরবর্তীকালে সে সরাতে পারে, তাহলে এখানে আমি কিন্তু কোনো পেলাম না কাউকে, তাহলে কি হবে আমাদের 0% কিন্তু কন্যা সন্তান আক্রান্ত হবে, ক্লিয়ার হলো, বা বর্ণান্ধ হবে। আচ্ছা, তাহলে আমাদের 7 নম্বর প্রশ্নে আসা যাক। বলছে পিতা এবং মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা 25%। এটা আমরা একদম স্ট্যান্ডার্ড একটা কন্ডিশন বলি, যেটা জেনেটিক্যাল কাউন্সিলিং এর যদি তোমাকে গুরুত্ব লিখতে দেয় তাহলে তোমরা মেনশন করো সবসময়। তাহলে থ্যালাসেমিয়ার বাহক, তাহলে কি হবে এক্স থ্যালাসেমিয়ার বাহক, সরি, তাহলে আমাদের থ্যালাসেমিয়া কি একটা অটোজোম বাহিত রোগ, তাই তো। তাহলে আমরা কি করব, আমরা ধরবো থ্যাল প্লাস
থ্যাল মাইনাস, এটা কার জন্য ধরলাম? এটা ধরলাম থ্যালাসেমিয়ার বাহক পিতা মাতা, তাহলে এটা ধরো আমাদের পিতা, আর একটা ধরো আমি করলাম কি মাতার জন্য, তাহলে দুজনেই যেহেতু বাহক তাহলে কি হবে? থ্যাল প্লাস থ্যাল মাইনাস। ঠিক আছে, তোমরা চাইলে প্লাস টি মাইনাস মানে টি আর স্মল টি ধরতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমাকে এবার একটা কথা বলো, এ কয় রকমের গ্যামেট দিতে পারবে? এ 2 রকমের গ্যামেট দিতে পারবে, থ্যাল প্লাস আর থ্যাল মাইনাস, এগুলো গ্যামেট। এও কেমন দিতে পারবে? এও দিতে পারবে থ্যাল প্লাস আর থ্যাল মাইনাস। প্লাস মানে আমি বলেছি বি পজিটিভ, লাইফে পজিটিভ থাকা ভালো, তার মানে থ্যাল প্লাস প্লাস থাকা মানে ভালো, আর থ্যাল মাইনাস মানে হচ্ছে এগুলো আক্রান্ত বা মিউটেন্ট জিন আমাদের। ঠিক আছে, এবার দেখো এর সাথে যদি এ যুক্ত হয় তাহলে কি হবে? তাহলে হবে আমাদের থ্যাল প্লাস থ্যাল প্লাস, কি হবে? থ্যাল প্লাস থ্যাল প্লাস, থ্যাল প্লাস থ্যাল প্লাস মানে কি? ভালো। তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো স্বাভাবিক। আচ্ছা, পুত্র না কন্যা আমি জানি না, ঠিক আছে, তাহলে সন্তান সন্ততি। এবার এই প্লাস আর এই মাইনাস, কারণ এটা তো এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোমের ব্যাপার না, এটা তো অটোজোম, তাহলে কি থ্যাল প্লাস আর থ্যাল মাইনাস, তাহলে কি হবে? এই হবে প্লাস মাইনাস, মানে কেমন হবে? বাহক হবে। একইভাবে এই মাইনাস যদি এই প্লাসের সাথে যুক্ত হয় তাহলে কি হবে? প্লাস মাইনাস, তাহলে এও কেমন হবে? এও হবে আমাদের বাহক, পুত্র না কন্যা আমি জানি না। আর এই মাইনাসের সাথে যদি মাইনাস হয় তাহলে কি হবে? থ্যাল মাইনাস থ্যাল মাইনাস, তাহলে এটা কি হবে? এটা হবে তাহলে আমাদের আক্রান্ত। এটা কি হবে? তাহলে আমাদের আক্রান্ত। তাহলে আক্রান্ত দেখো কতজনের মধ্যে হচ্ছে, দেখো মোট 4টে, 1 2 3 4 জনের মধ্যে হওয়ার কথা, তার মধ্যে মাত্র 1জন আক্রান্ত হচ্ছে, তাহলে 4/1, তার সাথে 100 দিয়ে গুণ করবো তাহলে পার্সেন্টেজ আসবে, তাহলে 4 দিয়ে 100কে কাটলে কত হবে? আমাদের 25%। ক্লিয়ার হলো কি হলো না? আমি বলেছিলাম যে আমার এই প্রশ্নগুলোর মাধ্যমে আমি তোমাদের পুরো চ্যাপ্টার কিন্তু রিভিশন করে দিতে পারবো। তারপর বলছে থ্যালাসেমিয়া রোগের রোগীদের দেহে যে ধাতু জমা হতে থাকে, কেন জমা হতে থাকে? যাদের থ্যালাসেমিয়া মেজর রয়েছে তাদেরকে কি করতে হয়? বারবার ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, বাইরে থেকে আমাদের ব্লাড দিতে হয়, তাই তো? আর এই ব্লাড যখন দেওয়া হয় তখন ব্লাডের থেকে কিন্তু রক্তের থেকে আমাদের কি হয়? লোহা জমতে শুরু করে, আর লোহার কিন্তু আমাদের শরীর থেকে বের করার কোনো প্রাকৃতিক মেকানিজম নেই, তাই লোহা ধীরে ধীরে আমাদের শরীরের ভিতর জমতে শুরু করে। ঠিক আছে, লোহার পরিমাণ বাড়তে শুরু করে, তাহলে এটা কি হবে? উত্তরটা হবে আমাদের লোহা। ঠিক আছে, পেটের ভিতর কি রড পড়ে থাকে না, অ্যাজ আ কম্পাউন্ড ফর্মে থাকে, আয়ন ফর্মে থাকে। ঠিক আছে, আচ্ছা, তারপর কি বলছে? তারপর হচ্ছে অটোজোমাল ক্রোমোজোম গঠিত প্রচ্ছন্ন রোগ। দেখো আমি তোমাদেরকে মনে রাখার জন্য বলেছিলাম যে আমাদের থালা বা ধনী, ধনী অনেক রকম গাড়ি চালাতে পারে, তো তোমরা মনে রাখবে যে অটো চালাতে পারে ধনী, ধনীকে কি বলি আমরা? থালা বলি, তাই তো? তাহলে থ্যালাসেমিয়া অটোজোম বাহিত রোগ, এইভাবে মনে রাখবে। ঠিক আছে, আর তোমাদের সিলেবাসে তো প্রচ্ছন্ন রোগই আছে, তাহলে থ্যালাসেমিয়া অটোজোম বাহিত রোগ কি করে মনে রাখবো? থালা বা ধনী, ধনী অটো চালাতে পারে, তাহলে থালা অটো চালাতে পারে, তাহলে থ্যালাসেমিয়া অটোজোম বাহিত রোগ। তাহলে অটোজোমাল ক্রোমোজোম গঠিত প্রচ্ছন্ন রোগ কোনটা? আমাদের থ্যালাসেমিয়া। ঠিক আছে, আর এছাড়া আর কি হতে পারে? এছাড়া হতে পারে আমাদের অ্যালবিনিজম। এছাড়া কি হতে পারে? এছাড়া হতে পারে আমাদের অ্যালবিনিজম। ওকে, আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে হিমোফিলিয়া আক্রান্ত পিতা এবং স্বাভাবিক মাতা তোমাদেরকে করতে হবে, আমি একটু হালকা হিন্টস দিয়েছি, এটাতে আমাদের হোমওয়ার্ক থাকবে। বলছে হিমোফিলিয়া আক্রান্ত পিতা, আক্রান্ত পিতা মানে কি? স্মল এইচ ওয়াই, আর এটা এটা আমাদের কি পিতার জন্য, আর মাতার জন্য কি করব? বলছে স্বাভাবিক মাতা, তাহলে স্বাভাবিক মাতা মানে নিশ্চয়ই কি হবে? স্বাভাবিক বাহক বলেনি তো? হ্যাঁ, স্বাভাবিক মাতা বলেছে, তো তাহলে কি হবে? এক্স এইচ এইচ। এবার এটা করবে, এর গ্যামেট তৈরি করবে, তারপর আমাকে পার্সেন্টেজ বলবে, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে টাইম সহ বলবে যে এত টাইমে তুমি এই উত্তরটা দিচ্ছ। বলছে স্বাভাবিক পিতা বর্ণান্ধ মাতা, এটাও তোমরা নিজেরা করতে পারো, তাহলে চলো আমি করে দিই। স্বাভাবিক পিতা তার মানে কি হবে? এক্স নর্মাল এবং ওয়াই পিতা, তো তাহলে কি করতে হবে? আমাকে একটা ওয়াই ক্রোমোজোম রাখতে হবে, আর মাতার জন্য কি করবো? মাতার জন্য আমি করবো এক্স এক্স, তাহলে বর্ণান্ধ মাতা কি হবে? বর্ণান্ধ তার মানে কি হবে? নিশ্চয়ই দুটোই আমাদের কি? দুটোই আমাদের অ্যাবনর্মাল, তাহলে স্মল এন ধরবো, তাহলে স্মল এন স্মল এন। ঠিক আছে, আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, ক্যাপিটাল এন মানে হচ্ছে ভালো, স্মল এন মানে হচ্ছে খারাপ, অর্থাৎ বর্ণান্ধতার জন্য দায়ী আমাদের এক্স ক্রোমোজোম। তাহলে এটা কি কি গ্যামেট দিতে পারবে? এক্স ক্যাপিটাল এন আর ওয়াই, আর এ কেমন দিতে হবে? এক্স স্মল এন, এক রকমেরই দিতে পারবে, তাই তো? কত রকমের দিতে পারে সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কতগুলো দিচ্ছে আমি সেভাবে কিন্তু ভাগ করার আমাদের প্রয়োজনীয়তা নেই। তাহলে ক্যাপিটাল এন এর সাথে যদি স্মল এন যুক্ত, তাহলে কি হবে? এক্স ক্যাপিটাল এন এক্স স্মল এন, তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের এক্স এক্স, তার মানে হচ্ছে কি? কন্যা, এবং একটা ক্যাপিটাল একটা যদি স্মল থাকে তাহলে কি হবে? বাহক হবে, তাহলে এ কিন্তু স্বাভাবিক কিন্তু বাহক কন্যা। আর যদি ওয়াই এর সাথে এটা যুক্ত তাহলে কি হবে? এক্স স্মল এন এবং ওয়াই, তাহলে কি হবে? এ হবে আমাদের আক্রান্ত পুত্র। কি হবে? এ হবে আমাদের আক্রান্ত পুত্র, কারণ স্মল এন রয়েছে। তাহলে বলছে পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা, স্বাভাবিক পুত্র সন্তান 0%, স্বাভাবিক হতেই পারবে না, যতগুলো পুত্র হবে সবাই আক্রান্ত হবে। কন্যা সন্তান আমাদের স্বাভাবিক এবং বাহক প্রকৃতির হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর বলছে যদি কন্যা বর্ণান্ধ হয় তাহলে কি হতে পারে? দেখো কন্যা মানে কি? এক্স এক্স, তাহলে একটা এক্স ক্রোমোজোম মায়ের থেকে এসছে, একটা এক্স ক্রোমোজোম বাবার থেকে এসছে, তাহলে মা বাহক আর বাবা স্বাভাবিক হতেই না, তাহলে বাহক হয়ে যাবে। বর্ণান্ধ মানে কি? বর্ণান্ধ মানে হচ্ছে এটাও স্মল এইচ এটাও স্মল এইচ, তার মানে বাবার থেকেও এসছে আমাদের এক্স ক্রোমোজোম, তাই তো? তা বাবার এক্স ক্রোমোজোম নিশ্চয়ই তাহলে এক্স এক্স এইচ ওয়াই থাকবে, তাহলেই তো এই এক্স ক্রোমোজোমটা আসতে পারে, তাহলে বাবা তো নির্ঘাত আমাদের কি? বাবা নির্ঘাত আমাদের আক্রান্ত বা বর্ণান্ধ বলতে পারি আমি। এখানে বর্ণান্ধ বলেছে, তো তাহলে আমি একটা কাজ করি, এখানে এইচ না লিখে আমি কি করি? এইচ না লিখে আমি ক্যাপিটাল সি স্মল সি বা সি প্লাস সি মাইনাস দিই, সি প্লাস সি মাইনাস, তাহলে এটা আমাদের কি? সি মাইনাস, আমি যেটা বলতে চাইছি আর কি।
কনসেপ্টটা কি, ঠিক আছে? বর্ণান্ধতা এবং আমাদের হিমোফিলিয়া, ওটা আমাদের এক্স ক্রোমোজোম বাহিত, তো ওর জন্য মানে কনসেপ্ট আমাদের একই। তাহলে বাবা নির্ঘাত আমাদের আক্রান্ত ছিল জন্যই আমাদের একটা এক্স সি মাইনাস পাঠাতে পেরেছে। আর যেহেতু বর্ণান্ধ বলছে, তাহলে নিশ্চয়ই মায়ের কাছ থেকে আমাদের কি এসছে, মায়ের কাছ থেকে আমাদের সি মাইনাস এসছে। তাহলে মা তো আমাদের এইদার এরকম ছিল এক্স সি প্লাস এক্স সি মাইনাস, আর নাহলে এক্স সি মাইনাস এক্স সি মাইনাস, তাহলেই তো আমি পাবো। মানে মায়ের কাছ থেকে আমার এক্স সি মাইনাস চাই। তা মা তো আমাদের বাহক হতে পারে, আবার আক্রান্ত হতে পারে। তাহলে মা বাহক আর বাবা স্বাভাবিক, এটা হবে না। মা বাহক আর বাবা বর্ণান্ধ, হ্যাঁ এটা হতে পারে। মা বর্ণান্ধ হলে হবে না, বাবা কেবল বর্ণান্ধ হলে কিন্তু আমাদের হবে না, ঠিক আছে? তাহলে আমাদের মা বাহক আর বাবা বর্ণান্ধ, এই একটাই কিন্তু আমাদের ঠিক দাঁড়াচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের হবে অপশন ঘ। 12টা প্রশ্ন হয়ে গেল। তারপর বলছে কোন প্রকার বর্ণান্ধতায় আক্রান্ত ব্যক্তি লাল রং চিনতে পারে না। দেখো তোমরা সবসময় মনে রাখবে, আমি বলেছিলাম যে আজকাল প্রত্যেকে, পলিটিশিয়ানরা, অ্যাক্টার্সরা, ক্রিকেটার্সরা, নর্মাল মানুষরা কি করে নিজেদের পিআর বানায়, ঠিক আছে? মানে একটা ক্লাস থেকে তার মধ্যে দেখা গেলো 15টা ক্লিপস কেটে ছাড়িয়ে দিল, এবার সেগুলো থেকে কি পিআর হয়, ঠিক আছে? তো ভালো খারাপ আমি এসব বলছি না, আমি বলছি যে বর্তমান সমাজে আমরা কি করি, সোশ্যাল মিডিয়াকে ইউজ করে পিআর করাই, মানে আমরা করাই না, বড় বড় যারা কোম্পানি থাকে বা বিভিন্ন টেক প্ল্যাটফর্মে বিভিন্ন পলিটিশিয়ানরা, বিভিন্ন অ্যাক্টাররা তারা করায়, ঠিক আছে? যাতে তাদের বিজনেস বাড়তে পারে, পলিটিশিয়ানদের রিচ বাড়তে পারে, ঠিক আছে? তার জন্য পিআর করায়। কি বলেছিলাম, পিআর করায়, ঠিক আছে? এবার মনে থাকলে ভালো, আর নাহলে মনে রাখবে পেয়ার, ভালোবাসা, ঠিক আছে? পেয়ার, তাহলে পিআর পেয়ার, ঠিক আছে? তাহলে কি প্রোটানোপিয়া, তার জন্য রেড, তাহলে রেড মানে লাল বর্ণান্ধতা হচ্ছে আমাদের প্রোটানোপিয়া, তাহলে কি হবে, লাল বর্ণান্ধতা হচ্ছে আমাদের প্রোটানোপিয়ার। তাছাড়া আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে পুলিশদের একটা র্যাঙ্ক থাকে, ডিএসপি, ডিজি, আইজি, এগুলো থাকে, তো আমাদের থাকে ডিজি। তাহলে ডিউটারোনোপিয়া ইজ ফর গ্রিন। কি বললাম, ডিউটারোনোপিয়া হচ্ছে গ্রিন। ডিজি হচ্ছে পুলিশের একটা পোস্ট, যেরকম আইজি থাকে, ডিএসপি থাকে, এসএইচও থাকে, সেদিন থাকে একটা ডিজি, ঠিক আছে? ডাইরেক্টর জেনারেল, ঠিক আছে? তাহলে তাকে আমরা বলি ডিজি। তো ডিজি, ডি থেকে হচ্ছে আমাদের কি, ডি থেকে হচ্ছে আমাদের কি ডিউটারোনোপিয়া, এবং জি হচ্ছে আমাদের কি সবুজ বর্ণান্ধতা, ঠিক আছে? গ্রিন। আরেকটা হচ্ছে আমাদের কি, আরেকটা হচ্ছে আমাদের ব্লুটুথ। ব্লুটুথ তাহলে ব্লু ট্রাইটানোপিয়া, তাহলে ব্লুটুথ, ব্লু ট্রাইটানোপিয়া, তাহলে নীল বর্ণান্ধতা হচ্ছে আমাদের কি ট্রাইটানোপিয়া। দেখো ওটাই আমাদের এক্সাক্ট কিন্তু আমি নোটসে তোমাদেরকে দিয়েছিলাম, তাহলে এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, কোন বর্ণান্ধতা কি নামে পরিচিত। ওকে, আচ্ছা। তারপর কি বলছে, তারপর বলছে একজন হিমোফিলিয়া আক্রান্ত মহিলার সাথে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের হিমোফিলিয়া আক্রান্ত পুত্র কত শতাংশ হবে। তো আমি আশা করি এরকম কোয়েশ্চেন তোমাদেরকে অনেকগুলো করলাম, তাহলে তোমরা কিন্তু এটার অ্যান্সার নিজেরা আমাকে দেবে, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে, তারপর হচ্ছে বর্ণান্ধ মানুষ পৃথক করতে পারে না। দেখো আমাদের সিলেবাসে আমরা স্টিক করছি বর্ণান্ধতা বলতে কি, এক্স ক্রোমোজোম বাহিত, এক্স, আর এটাই আমাদের বেশি কমন, তাহলে এক্স ক্রোমোজোমাল রিসেসিভ জেনেটিক ডিসঅর্ডার, জেনেটিক ডিসঅর্ডার, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। সেটা আমরা কাদের জন্য ধরি, আমরা ধরি হচ্ছে আমাদের লাল সবুজ বর্ণান্ধতা। আমি কিভাবে বলেছিলাম ক্লাসে মনে রাখতে, যে আমাদের আইপিএল এ একটা টিম আছে, সেটা কি আরসিবি। আরসিবির দুটো জার্সি হয়, একটা হচ্ছে আমাদের রেড, আর একটা জার্সি হয় আমাদের গ্রিন। তাহলে এই দুটো আমাদের বর্ণান্ধতা, ঠিক আছে? তাহলে রেড আর গ্রিন বর্ণান্ধতা আমাদের কি এক্স ক্রোমোজোম বাহিত, ঠিক আছে? তাহলে কি হবে, লাল সবুজ। দেখো কোন অপশনটা হবে, এই যে আমাদের অপশন খ হবে। আর এছাড়া আমাদের আরসিবির যে প্লেয়ার কি বিরাট কোহলি, বিরাট কোহলি আর কোন টিমে, কোন জার্সিতে খেলে, ইন্ডিয়ান টিমে খেলে ব্লু জার্সি। তাহলে আর একটা বর্ণান্ধতা হচ্ছে আমাদের নীল, আর সেই নীলটা কিন্তু আমাদের অটোজোম বাহিত, সেটা কিন্তু আমাদের এক্স ক্রোমোজোম বাহিত নয়। ওকে, এইভাবে মনে রাখতে বলেছিলাম। তারপর কি বলছে, নিমোনিক্স। তোমার যদি এমনি মনে থাকে তাহলে ভালো, যদি না মনে থাকে গুলিয়ে যায়, তার জন্য আমি নিমোনিক্স গুলো কিন্তু বা এরকম শর্ট ট্রিক্স গুলো কিন্তু দিই। তারপর বলছে একজন হিমোফিলিক পুরুষের সাথে হোমোজাইগাস স্বাভাবিক মহিলা, তাহলে হিমোফিলিক পুরুষ তার মানে কি নিশ্চয়ই এক্স স্মল এইচ ওয়াই থাকবে, এটা হচ্ছে আমাদের পুরুষের জন্য। আর বলছে মহিলা, তাহলে মহিলা কেমন হবে, স্বাভাবিক। স্বাভাবিক হলে তাহলে কি হবে, এক্স ক্যাপিটাল এইচ, এক্স ক্যাপিটাল এইচ, এইচ মানে হচ্ছে ক্যাপিটাল এইচ মানে হচ্ছে ভালো, স্বাভাবিক বলেছে, আমাকে বাহক বলেনি। হোমোজাইগাস মানে একই, তার মানে কি ক্যাপিটাল এইচ একই রয়েছে, ঠিক আছে? এবার বলছে পুত্র হিমোফিলিক হওয়ার সম্ভাবনা কত। তো আশা করি এটা নিজেরা করতে পারবে, তবুও আমি করে দিচ্ছি এক্স ক্যাপিটাল এইচ, আর এখান থেকে কি কি হতে পারবে আমাদের এক্স স্মল এইচ, আর আমাদের ওয়াই ক্রোমোজোম হতে পারে। তাহলে এইবার আমি কি বলবো, এবার আমি বলবো যে এইটা যদি এটার সাথে মিলিত তাহলে কি হবে, এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ, তাহলে এই কেমন হবে, এই হবে তাহলে আমাদের কন্যা, এই কেমন হবে আমাদের কন্যা, আর সেই কন্যা কেমন হবে, কন্যা হবে আমাদের বাহক, কারণ একটা ক্যাপিটাল একটা স্মল এ আছে। আর এইটা কেমন হবে, এক্স ক্যাপিটাল এইচ আর ওয়াই, তাহলে এটা কি হবে, এটা হবে আমাদের পুত্র। আর পুত্র যেহেতু ক্যাপিটাল এইচ আছে, তাহলে কেমন হবে, তাহলে হবে আমাদের স্বাভাবিক। তাহলে কি হবে, স্বাভাবিক। তাহলে পুত্র হিমোফিলিক হওয়ার সম্ভাবনা কত, হিমোফিলিক হওয়ার সম্ভাবনা হচ্ছে আমাদের 0%, কারণ পুত্র আমাদের স্বাভাবিক হচ্ছে সবসময়, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে, তারপর বলছে প্রদত্ত কোন রোগটির অপর নাম ক্রিসমাস রোগ। দেখো আমাদের হিমোফিলিয়া দু প্রকার, একটা হচ্ছে আমাদের কি হিমোফিলিয়া এ, একটা হচ্ছে হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এ হয় আমাদের রক্ত তঞ্চনকারী 8 নম্বর ফ্যাক্টরের অনুপস্থিতিতে, এবং নিয়ন্ত্রিত হয় সেটা কার দ্বারা, এক্স ক্রোমোজোমে থাকা জিনের দ্বারা। একইভাবে হিমোফিলিয়া বি আমাদের রক্ত তঞ্চনকারী 9 নম্বর ফ্যাক্টরের অনুপস্থিতির জন্য হয়, এবং সেটাও নিয়ন্ত্রিত হয় আমাদের এক্স ক্রোমোজোমে থাকা জিনের দ্বারা, ঠিক আছে? এই যে আমাদের হিমোফিলিয়া বি, সেই হিমোফিলিয়া বি কে আমরা বলি ক্রিসমাস রোগ, কারণ ক্রিসমাস নামক একটা আমাদের পেশেন্টের দেহে প্রথমবার এটা পাওয়া গেছিল। তাহলে কি বলবো, আমি হিমোফিলিয়া বি বলবো, ঠিক আছে? আর হিমোফিলিয়া এ কে বলা হয় রাজকীয় হিমোফিলিয়া, বা আমাদের কি বলা হয় রয়্যাল হিমোফিলিয়া, বা স্ট্যান্ডার্ড হিমোফিলিয়া, বা ক্লাসিক্যাল হিমোফিলিয়া, বা প্রচলিত হিমোফিলিয়া, ঠিক আছে?
দেখো এটা আমি নোটসও তোমাদেরকে দিচ্ছি। হিমোফিলিয়া এ কে আমরা বলি রয়্যাল হিমোফিলিয়া বা ক্লাসিক্যাল হিমোফিলিয়া, ঠিক আছে। এটা কিসের জন্য হয়? রক্ত সঞ্চয়নকারী ফ্যাক্টর 8 নম্বর, যার নামটা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, তার অনুপস্থিতির জন্য। এবং এটা কি? এটা হচ্ছে আমাদের এক্স লিঙ্কড মিউট্যান্ট জিনের কারণে ঘটে। এটাও একটা প্রচ্ছন্ন রোগ। অপরপক্ষে হিমোফিলিয়া বি কে আমরা কি বলি? ক্রিসমাস রোগ বলি। এবং এটা কেন হয়? আমাদের রক্ত সঞ্চয়নকারী ফ্যাক্টর 9 নম্বর, যাকে আমরা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট পিটিসি বা ক্রিসমাস ফ্যাক্টর বলি, তার অনুপস্থিতির কারণে। এটাও কিন্তু হয় আমাদের এক্স লিঙ্ক মিউট্যান্ট জিনের কারণে, এবং এটা কিন্তু আমাদের 20%, এটা আমাদের 80%, ঠিক আছে। তাহলে এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। তারপর কি বলছে? তারপর বলছে বর্ণান্ধতা সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। তাহলে বর্ণান্ধতার জন্য কোন বক্তব্য সঠিক সেটা বলতে বলছে। পুরুষ আর মহিলা উভয়ই এই রোগের বাহক হয়। দেখো বর্ণান্ধতা মানে হচ্ছে এক্স লিঙ্কড প্রচ্ছন্ন রোগ, আর আমি তোমাকে অলরেডি একবার করে দেখিয়েছি। যদি আমি বলি এক্স কি বলি, যদি আমি বলি এক্স সি প্লাস এক্স সি প্লাস, তাহলে কি হবে? তাহলে হবে আমাদের স্বাভাবিক কন্যা বা মহিলা। যদি বলি এক্স সি প্লাস এক্স সি মাইনাস, তাহলে কি হবে? তাহলে হবে আমাদের বাহক কন্যা বা বাহক আমাদের কি মহিলা। যদি হয় এক্স সি মাইনাস এক্স সি মাইনাস, তাহলে কি হবে? তাহলে হবে আমাদের আক্রান্ত বা বর্ণান্ধ কন্যা, তাই তো? তাহলে কি হবে? তাহলে হবে আমাদের বর্ণান্ধ কন্যা, কারণ এদের দুটো করে এক্স রয়েছে, তাই এদের কিন্তু ব্যাকআপ রয়েছে। কিন্তু ছেলেদের কি? ছেলেদের হচ্ছে এক্সি প্লাস ওয়াই হলে তাহলে কি হবে? সে হবে স্বাভাবিক পুরুষ বা স্বাভাবিক পুত্র। আর যদি এক্সি মাইনাস ওয়াই হয়, তাহলে সে কি হবে? তাহলে সে হবে আমাদের আক্রান্ত বা বর্ণান্ধ পুত্র। কারণ আমি কি গল্প বলেছিলাম? আমি গল্প বলেছিলাম যে একটা মেয়ে আছে, সেই মেয়ের একটা আছে বেস্ট ফ্রেন্ড বিএফএফ, আর একটা হচ্ছে তার বয়ফ্রেন্ড, ঠিক আছে। যদি বয়ফ্রেন্ড চলে যায়, তার কাছে বেস্ট ফ্রেন্ড রয়েছে সামাল দেওয়ার জন্য, দুটো এক্স ক্রোমোজোম রয়েছে, একটা এক্স ক্রোমোজোম আক্রান্ত হলে আর একটা এক্স ক্রোমোজোম সামাল দেওয়ার জন্য রয়েছে, তাহলে মেয়েদের কিছু হবে না। কিন্তু এখন আরেকটা ছেলে রয়েছে, এটা কি একটা ছেলে, তার একটাই জিএফ রয়েছে, সেই জিএফ যদি চলে যায়, ওর একটা ক্রোমোজোম এক্স ক্রোমোজোম ছিল সেটাই আক্রান্ত, তাহলে ও কি সামাল দিতে পারবে? নিজেকে পারবে না। সে কিন্তু তখনই আক্রান্ত হয়ে যাবে, সে তখনই দেবদাস হয়ে যাবে, সে কিন্তু তখনই রোগাগ্রস্ত হয়ে যাবে। ক্লিয়ার হলো? তাহলে এই জন্য আমি কি বলেছিলাম? এই জন্য আমি বলেছিলাম যে ছেলেরা কিন্তু বাহক হতে পারে না, হয় ভালো হবে নয় মরে যাবে, মানে মরে যাবে বলতে অন্তত আক্রান্ত হবে, ঠিক আছে। তাহলে আমাদের বর্ণান্ধতা যেরকম, তাতে আক্রান্ত হবে, মরবে তো না, ঠিক আছে। তাহলে যদি ছেলেদের কপালে থাকে, তাহলে হয় তারা আক্রান্ত হবে, আর না হলে কিন্তু সে স্বাভাবিক হবে। কিন্তু মেয়েদের একটা অন্তত চান্স রয়েছে, ওই জন্য মেয়েদের প্রবাবিলিটি এরকম যে মেয়েরা হয় আমাদের স্বাভাবিক হবে, নয় বাহক হবে তবুও স্বাভাবিক, আর না হলে কিন্তু ফাইনালি গিয়ে সে আক্রান্ত হবে, আর যার সম্ভাবনা কিন্তু খুবই কম, কারণ দুটো এক্স ক্রোমোজোমকে মিউট্যান্ট জিন বহন করতে হবে, তবেই কিন্তু গিয়ে সেটা পসিবল হতে পারবে। ওকে, তাহলে কি এক্ষেত্রে পুরুষরা এই রোগের বাহক না হলেও মহিলারা কিন্তু এই রোগের বাহক হয়, অর্থাৎ অপশন নাম্বার গ কিন্তু আমাদের জন্য সঠিক, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে পিতা বর্ণান্ধ মাতা স্বাভাবিক হলে বর্ণান্ধ ছেলে হওয়ার সম্ভাবনা কত। আশা করি এটা এবার তোমরা করতে পারবে, অলরেডি বর্ণান্ধতার বেশ কয়েকটা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে? হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক অ্যানিমিয়া কাকে বলা হয়? দেখো আমাদের যে রক্ত রয়েছে, রক্তের মধ্যে কি থাকে? আরবিসি, আরবিসির মধ্যে কি থাকে? আমাদের হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিনটার নির্দিষ্ট একটা আয়ু রয়েছে, যেটা প্রায় আমাদের 120 দিন, ঠিক আছে। এই 120 দিনটা আমাদের কি স্বাভাবিক আয়ুষ্কাল, কিন্তু এই স্বাভাবিক আয়ুষ্কালের আগেই যদি 30-40 দিন 50 দিনের মাথায় গিয়ে আমাদের কি হয়? হিমোগ্লোবিনটা ত্রুটিপূর্ণ গঠনের কারণে ভেঙে যেতে শুরু করে, তাহলে কি হবে? এর কারণে কিন্তু আরবিসি ত্রুটিপূর্ণ হবে। তাহলে আরবিসি ত্রুটিপূর্ণ হলে কি হবে? আমাদের এগুলো কিন্তু প্রোডাকশন ঠিক করে হবে না, মানে হিমোগ্লোবিন ত্রুটিপূর্ণ হলে আরবিসি ত্রুটিপূর্ণ হবে, সেক্ষেত্রে সেটা ভেঙে যাবে। আর এই ভেঙে যাওয়ার কারণে কি হবে? রক্তাল্পতা সৃষ্টি হয়। সেই রক্তাল্পতা বা অ্যানিমিয়াকে আমরা তখন বলি হিমোলাইটিক অ্যানিমিয়া। এটা কখন দেখা যায়? যখন 11 নম্বর ক্রোমোজোমে থাকা আমাদের গ্লোবিন জিনের জন্য, যাকে আমরা বিটা গ্লোবিন জিন বলতে পারি বা এইচবিবি জিন বলতে পারি, তার ত্রুটির জন্য আমাদের কি হয়? বিটা থ্যালাসেমিয়া হয়। তার জন্য কি হয়? বিটা থ্যালাসেমিয়া হয়। এবং 16 নম্বর ক্রোমোজোমে থাকা আমাদের HbA1 জিন এবং HbA2 জিন, যাদেরকে আমরা আলফা গ্লোবিন জিনও বলে থাকি, তাহলে তাদের আমাদের বিযুক্তির কারণে মূলত আমাদের কি হয়? আলফা থ্যালাসেমিয়া হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়? আমাদের হিমোগ্লোবিন ত্রুটিপূর্ণ হয়, ফলে আরবিসি ত্রুটিপূর্ণ হবে এবং ভেঙে যাবে। সেক্ষেত্রে আমাদের যে রক্তাল্পতা হয় তাকে আমরা হিমোলাইটিক অ্যানিমিয়া বলি। তাহলে কখন হয় এটা? আমাদের থ্যালাসেমিয়া, সে আলফা থ্যালাসেমিয়া হোক আর বিটা থ্যালাসেমিয়া হোক। তাহলে হবে অপশন নাম্বার গ। ওকে, একবারে কিন্তু সব মুখস্থ হয়ে যাচ্ছে, রিভিশন হয়েছে পুরো চ্যাপ্টার। আলফা থ্যালাসেমিয়া কত নম্বর ক্রোমোজোমের মিউটেশনের কারণে হয়? দেখো তোমাদের বইতে মিউটেশনই বেশি উল্লেখ করা থাকে, বাট আমি তোমাকে একটা কথা বলছি, যেটা আমি ক্লাসেও বলেছি, যে আমাদের 16 নম্বর ক্রোমোজোমে থাকা HbA1 HbA2, যাদেরকে আমরা আলফা গ্লোবিন জিন বলতে পারি, সেই জিনগুলোর প্রাইমারিলি কিন্তু বিযুক্তি বা ডিলিশন ঘটে। তাহলে ডিলিশনগুলো মিউটেশনগুলো আমি কি বলবো? আলফা থ্যালাসেমিয়া মানে হচ্ছে 16 নম্বর ক্রোমোজোম। তোমরা মাথায় রাখো যে হায়ার স্টাডিজে যখন যাবে তখন মনে রাখতে হবে 16 নম্বর ক্রোমোজোমে থাকা এই যে HbA1 HbA2 জিন, তার কিন্তু প্রাইমারিলি শর্ট আর্ম ডিলিশন হয় বা বিযুক্তি ঘটে। আর যদি আমি বিটা থ্যালাসেমিয়ার কথা বলি, তাহলে 11 নম্বর ক্রোমোজোমে থাকা জিনের তখন গিয়ে প্রাইমারিলি কিন্তু আমাদের মিউটেশন ঘটে, যে মিউটেশন আবার গিয়ে কিন্তু প্রায় 100 রকমের মিউটেশন হতে পারে, ঠিক আছে। চেইন মিউটেশন, পয়েন্ট মিউটেশন, অনেক রকমের কিন্তু মিউটেশন হতে পারে। সেগুলো তোমরা কিন্তু একদম যখন যদি কেউ নিট নিয়ে পড়ো তাহলে এমবিবিএস এ উঠে পড়বে, আর না হলে হয়তো জুলজি অনার্স ফনার্সে গিয়ে তোমরা পড়তে পারো, ঠিক আছে। জুলজি অনার্সের আমি সিলেবাস জানি না, ঠিক আছে। মেডিকেলেরও সিলেবাস জানি না, বাট আমি এটুকু জানি যে মেডিকেলের সিলেবাসে কিন্তু থাকে এটা।
আচ্ছা, তারপর কি বলছে, তারপর বলছে মানুষের চোখের রেটিনায় সবুজ বর্ণ সংবেদনকারী রঞ্জক বা কোষকে আমরা কি বলি। দেখো ক্লোরোফিল সবুজ পাতার জন্য তাই না, তাহলে সেরকম ভাবে মনে রাখবে ক্লোরো থেকে আমরা কি পাই, ক্লোরোলোভ। ঠিক আছে, তাহলে ক্লোরোলোভ হচ্ছে আমাদের এমন রঞ্জক যার জন্য সবুজ বর্ণ সংবেদনকারী কোন কোষ কিন্তু আমরা উপস্থিত পাই। ঠিক আছে, তাহলে দেখো এখানে তোমরা এগুলো মনে রাখবে যে আমাদের লালটা হচ্ছে কি এরিথ্রোলোভ, সবুজটা হচ্ছে আমাদের ক্লোরোলোভ এবং নীলটা হচ্ছে আমাদের সায়ানোলোভ। এগুলো যে কোনোটা কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে। তাহলে লাল সংবেদী কোষ হচ্ছে আমাদের এরিথ্রোলোভ, কোন কোষের আমাদের রঞ্জক, সবুজ সংবেদী কোষ হচ্ছে আমাদের ক্লোরোলোভ, এটা একটা রঞ্জক। নীল সংবেদী কোষের জন্য আমাদের দায়ী হচ্ছে সায়ানোলোভ নামক রঞ্জক। ক্লিয়ার হলো? আচ্ছা, তারপর কি বলছে, তারপর বলছে আমাদের অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর AHF এবং প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট নামে পরিচিত যথাক্রমে কোন ফ্যাক্টর। দেখো এই যে AHF কি করে, এর অনুপস্থিতির কারণে আমাদের কি হয়, হিমোফিলিয়া এ হয়, যেটা হচ্ছে আমাদের রক্ততঞ্চনকারী ফ্যাক্টর আমাদের 8। আর একটা কি আমাদের পিটিসি কি আমাদের আমাদের এমন ফ্যাক্টর যে ফ্যাক্টরটার অনুপস্থিতির কারণে হিমোফিলিয়া বি হয়, এবং এটা কি, এটা হচ্ছে আমাদের 9 নম্বর ফ্যাক্টর। একইভাবে আমাদের যদি কোনো 4 নম্বর ফ্যাক্টর জিজ্ঞাসা করে সেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম। ঠিক আছে, তো এরকম আমাদের এই দুটোই জিজ্ঞাসা করবে। আর একটা হতে পারে আমাদের 11 নম্বর ফ্যাক্টর, যেটার কারণে কি হয় আমাদের হিমোফিলিয়া সি হয়, যেটার কারণে আমাদের হিমোফিলিয়া সি হয়। কিন্তু এটা কিন্তু আমাদের এক্স ক্রোমোজোম বাহিত নয়, এটা বরং আমাদের অটোজোমাল। এটা কি, এটা হচ্ছে আমাদের অটোজোমাল। ঠিক আছে, আচ্ছা দেখো আমাদের কি হবে তাহলে, যথাক্রমে ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 11 নয়, তাহলে ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9, তাহলে অপশন সি হবে। ক্লিয়ার হলো? আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপর প্রশ্ন কি বলছে, তারপরের প্রশ্ন বলছে আমাদেরকে হিমোফিলিয়া বি রোগটির অপর নাম কি। বি এর নাম কি, বি এর নাম হচ্ছে আমাদের ক্রিসমাস ডিজিজ। ঠিক আছে, আর এর নাম কি, এর নাম হচ্ছে রয়্যাল হিমোফিলিয়া। তারপর আমাদেরকে বলছে কি ডালটনিজম রোগের অপর নাম কি। দেখো বিজ্ঞানী জন ডাল্টন বোধহয় তার নামটা ছিল, জন ডাল্টনই বোধহয় ছিল। তো বিজ্ঞানী যে ডাল্টন ছিল না, আমাদের কেমিস্ট্রিতে তোমরা পড়ে থেকেছো, তো এই যে ডাল্টন ছিল, ডাল্টন তার কিন্তু বর্ণান্ধতা ছিল, তো তার জন্য তার নাম অনুযায়ী বর্ণান্ধতা রোগকে আমরা ডালটনিজম বলে থাকি। ওকে, তাহলে এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তা বলছে নীল বর্ণান্ধতার জন্য দায়ী মিউটেশন কত নম্বর ক্রোমোজোমে ঘটে। দেখো আমি তোমাকে বলছি, আমাদের যদি লাল সবুজ বর্ণান্ধতার কথা বলে তাহলে সেটা কি, আমি আরেকটা পেজ নিয়ে বলি। যদি আমাদের লাল সবুজ বর্ণান্ধতার কথা বলে, মানে মেজরলি যেটাকে আমরা বর্ণান্ধতা বলে থাকি, তোমাদের সিলেবাসে যেটা বর্ণান্ধতা আছে, তাহলে সেটা কি, সেটা হচ্ছে আমাদের এক্স ক্রোমোজোম। তাহলে এক্স ক্রোমোজোমাল রিসেসিভ মানে প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। ঠিক আছে, রিসেসিভ ডিসঅর্ডার। তাহলে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ হচ্ছে তোমাদের বর্ণান্ধতা, যেটা প্রাইমারিলি কি হওয়া উচিত, লাল সবুজ বর্ণান্ধতা। যদি তোমাকে বলে নীল বর্ণান্ধতার কথা, যদি তোমাকে বলে নীল বর্ণান্ধতার কথা, তাহলে সেটা কিন্তু আমাদের অটোজোমে থাকা জিনের জন্য হয়। তাহলে এইটা কি হবে, এটা কিন্তু হবে আমাদের অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। ঠিক আছে, এটা কি হবে আমাদের অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। ঠিক আছে, আর এটা কত নম্বর অটোজোমে থাকে, এটা থাকে আমাদের 7 নম্বর অটোজোমে। তাহলে এর উত্তরটা কি হবে, এর উত্তরটা হবে আমাদের কিন্তু 7 নম্বর অটোজোম। ঠিক আছে, নীল বর্ণান্ধতা। একইভাবে আমি যদি কখনো তোমাকে বলি যে আমাদের হিমোফিলিয়া যদি এ বা বি এর কথা বলা হয়, তাহলে এগুলো কি হবে, এগুলো হবে আমাদের এক্স লিঙ্কড। তাহলে এক্স লিঙ্কড প্রচ্ছন্ন রোগ কিন্তু এগুলো। কিন্তু আমি যদি হিমোফিলিয়া সি এর কথা বলি, সেটা কিন্তু আবার আমাদের অটোজোমাল। তাহলে এটা কিন্তু আমাদের অটোজোমাল। ঠিক আছে, অটোজোমাল হয়ে গেল, অটোজোমাল। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের অটোজোমাল জেনেটিক ডিসঅর্ডার। ঠিক আছে, আর এটা কত নম্বর অটোজোম, এটা হচ্ছে আমাদের 4 নম্বর অটোজোম। কত নম্বর, এটা হচ্ছে আমাদের 4 নম্বর অটোজোম কিন্তু। ঠিক আছে, তাহলে হিমোফিলিয়া এ বি হচ্ছে এক্স লিঙ্ক প্রচ্ছন্ন রোগ, আর এটাকেই তোমাদের বইতে হিমোফিলিয়া বলা হচ্ছে। তাছাড়া একটা হিমোফিলিয়া হয় সি, সেটা হচ্ছে আমাদের 4 নম্বর অটোজোমে থাকা জিনের জন্য কিন্তু মিউটেশনের কারণে হয়ে থাকে। ওকে, আচ্ছা তারপর বলছে 27 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে থ্যালাসেমিয়া রোগে রোগীদের প্লিহার অস্বাভাবিক বৃদ্ধি ঘটে, একে কি বলা হয়। দেখো প্লিহা কি করে, আমাদের যে নষ্ট আরবিসি গুলো আছে না, তাদেরকে ক্লিন করার কাজ করে। ঠিক আছে, তাহলে আমাদের যখন কি হয়, হিমোলাইটিক অ্যানিমিয়া হয় থ্যালাসেমিয়ার জন্য, একটু আমি বললাম, তাতে আমাদের আরবিসি বারবার ধ্বংস হয়ে আছে, তাহলে প্লিহার কাজ বেড়ে যায়, ও বেশি বেশি করে কিন্তু এই ক্লিয়ারেন্সের কাজগুলো করতে হয়। তাতে কি হয়, প্লিহার অতিবৃদ্ধি ঘটে, একে আমরা কি বলি, একে আমরা বলি স্প্লিনোমেগালি। কি বলি, স্প্লিনোমেগালি। ওকে, আচ্ছা এরপরে প্রশ্ন কি বলছে, হিমোফিলিয়া একটা ড্যাশ প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। হিমোফিলিয়া, তাহলে হিমোফিলিয়া কি এক্স লিঙ্কড বা এক্স ক্রোমোজোমাল। কি বলবো, এক্স লিঙ্ক বা এক্স ক্রোমোজোমাল। তাহলে এই যে এক্স ক্রোমোজোমাল, এটা কেমন, এটা হচ্ছে আমাদের একটা সেক্স ক্রোমোজোম। এটা তাহলে আমি কি বলতে পারি, এটাকে আমি বলতে পারি সেক্স ক্রোমোজোমাল, বা সেক্স ক্রোমোজোমকে আমরা কি বলি, অ্যালোজোম। তাহলে আমি বলতে পারি যে এটা একটা অ্যালোজোমাল রোগ। তাহলে এটা একটা অ্যালোজোমাল জিন গঠিত রোগ। তাহলে দেখো এখানে অটোজোমাল তো হবে না, অ্যালোজোমাল আমাদের হবে, মাইটোকন্ড্রিয়াল হবে না, ওয়াই ক্রোমোজোম বাহিত হবে না, তাহলে কি হবে, এটা অ্যালোজোমাল। অ্যালোজোমাল মানে কি, আমাদের এক্স ক্রোমোজোম, বা মানে অ্যালোজোমাল মানে হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোমের মধ্যেই হচ্ছে আমাদের কি, এক্স লিঙ্কড বা এক্স ক্রোমোজোম। ওকে, আচ্ছা আরো দুটো প্রশ্ন আছে, বলছে হিমোফিলিয়ার জন্য দায়ী জিন প্রচ্ছন্ন প্রকৃতির।
তবে এটি একমাত্র কোন অবস্থায় প্রকাশ পায়? দেখো, প্রচ্ছন্ন কি হলে সবসময় হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশ পাবে। হিমোফিলিয়া, তাহলে হিমোফিলিয়া কখন প্রকাশ পাবে? যখন দুটোই কিন্তু হিমোফিলিয়া আক্রান্ত হবে, তখনই সে কিন্তু আমাদের আক্রান্ত হতে পারবে। ঠিক আছে, আক্রান্ত আমাদের কি আক্রান্ত, এটা হচ্ছে আমাদের কি আক্রান্ত কন্যা। এবার তুমি বলবে যে পুত্রের জন্য কি হবে? পুত্রের এখানে তো এটা একটাই হতে পারে, এক্স ওয়াই, এক্স তো একটাই রয়েছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সে কি হবে? সে কিন্তু আমাদের কি হবে? আক্রান্ত পুত্র হতে পারবে। তাহলে আমি বলবো যে হোমোজাইগাস কন্ডিশনে কিন্তু এটা আমাদের প্রকাশ পেতে পারে। প্রচ্ছন্ন বৈশিষ্ট্যর মানেই এটা যে সে কিন্তু হোমোজাইগাস কন্ডিশনে প্রকাশ পায়, প্রকট হেটেরোজাইগাস কন্ডিশনে কিন্তু প্রকাশ পায় না, তখন প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়। ওকে, আচ্ছা, তারপর লাস্ট প্রশ্ন, কি প্রশ্ন বলছে? নিচের কোনটি একটি লিঙ্গ সংযোজিত রোগের উদাহরণ? লিঙ্গ সংযোজিত অর্থাৎ আমাদের আমাদের সিলেবাসে লিঙ্গ সংযোজিত বলতে আমাদের এক্স ক্রোমোজোমাল, তাই তো? তাহলে এক্স ক্রোমোজোমাল, আর আমাদের বইতে প্রচ্ছন্ন রোগী রয়েছে, তাহলে কি কি হতে পারে? এক তো হতে পারে আমাদের বর্ণান্ধতা, মোর স্পেসিফিক্যালি লাল সবুজ বর্ণান্ধতা। আর এক তো হতে পারে আমাদের কি হিমোফিলিয়া, আর এক তো হতে পারে কি আমাদের হিমোফিলিয়া, মোর স্পেসিফিক্যালি হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। বর্ণান্ধতার মধ্যে আমাদের কি বলা উচিত? আমাদের লাল এবং সবুজ বর্ণান্ধতা। ক্লিয়ার হলো? তাহলে কি বলবো? তাহলে আমি হিমোফিলিয়া বলতে পারবো। থ্যালাসেমিয়া হবে না, এটা অটোজোমাল। যক্ষা হবে না, ক্যান্সার হবে না। ক্লিয়ার হলো? তাহলে 30টা কোশ্চেন তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর অ্যাটেন্ডিং দিস সেশন। যারা যারা এই 30টা প্রশ্ন করলে, তোমাদেরকে আমি অ্যাসিওর করতে পারি যে এই 30টা প্রশ্নের বাইরে এই চ্যাপ্টার থেকে আর কোনো প্রশ্ন আসবে না। তাই একদম চোখ কান বুঝে এই 30টা প্রশ্ন ভালো করে একবার প্র্যাকটিস করে যাও। তারপর আমার চ্যানেলে যে ডেলি প্র্যাকটিস কোশ্চেনের শিট দেওয়া আছে, আমি যে টেস্ট তোমাদেরকে নিচ্ছি, যে টেস্টের মধ্যে কি করা হচ্ছে, তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক পরীক্ষা নেওয়া হচ্ছে। সেই চ্যাপ্টার ভিত্তিক পরীক্ষা আগামীকাল কমপ্লিট হয়ে যাবে এবং তারপর থেকে কিন্তু তোমাদের ফুল সিলেবাস টেস্ট চালু হচ্ছে। যে ফুল সিলেবাস টেস্ট কিন্তু অলরেডি জীবন বিজ্ঞানের একটা হয়ে গেছে। তো অবশ্যই প্রত্যেকের টেস্টে জয়েন করো, টেস্টের কোশ্চেনগুলোকে একবার ভালো করে নিজেরা প্র্যাকটিস করো, নির্দিষ্ট টাইম মেনে কিন্তু সেই পরীক্ষাগুলো দাও, তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু খুব ভালো হবেই। আর 2 সপ্তাহ আছে আমাদের হাতে, এই 2 সপ্তাহের মধ্যে আমি চেষ্টা করবো তোমাদের জন্য যতটা পসিবল ভালো ভালো কন্টেন্ট আনার। আর তোমরাও চেষ্টা করবে যে এই কন্টেন্টগুলোর যতটা ভালোভাবে তোমরা ইউটিলাইজ করতে পারো, যতটা ভালোভাবে তোমরা এই জিনিসগুলোকে নিজেদের কাজের জন্য লাগাতে পারো, সেইভাবে কিন্তু এটাকে লাগানোর চেষ্টা করো। ফ্রি অফ কস্ট এই জিনিসগুলোকে পাচ্ছ, কিন্তু এই জিনিসগুলোর কিন্তু দাম অনেক বেশি, কারণ তোমরা এখানে সব থেকে মূল্যবান জিনিস ইনভেস্ট করছো, সেটা হচ্ছে তোমাদের সময়। আর এই সময়টাকে তোমরা যদি ইউটিলাইজ করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই একটা ভালো মার্কস তোমাদের জন্য অপেক্ষা করে আছে। তো দেখা হবে অন্য কোনো সেশনে, আজকের জন্য এটুকুই, টাটা।